আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। তোমরা জানো এটা ফিজিক্স ফার্স্ট পেপারের অন্যতম বড় একটা চ্যাপ্টার। কনসেপ্ট ভাই অনেক বেশি, আবার নতুন নতুন দেখা যায় এমসিকিউ এখান থেকে চলে আসে। তো আমরা চেষ্টা করব বোর্ডে এখন পর্যন্ত আসা যত টাইপের এমসিকিউ আছে, যতগুলা এমসিকিউ আছে সবগুলো আমরা সলভ করে ফেলবো। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, 100 কেজি ভরে একজন লোক লিফটে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠলে লোকটার উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? তাহলে এখন দেখো লিফট যখন উপরে ওঠে তখন ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বলটা কি হয়। তো আমরা জানি একটা লোক যখন এইভাবে উপরে উঠতেছে, লিফটের ত্বরণ ধরলাম এ, লোকের উপর প্রতিক্রিয়া বল কত আর, এমজি হচ্ছে নিচের দিকে। তো তুমি এখন দেখো এখানে লোকটার উপর কি হচ্ছে, দুইটা বল কাজ করে তাই না, একটা অবিলম্ব প্রতিক্রিয়া আর একটা হচ্ছে এমজি। তাহলে আর উপরের দিকে, এমজি হচ্ছে নিচের দিকে। এখন দেখো এম এ, এটা সমান কি এম এ। তো আমরা কি লিখতে পারি, আর সমান এম ইন্টু জি প্লাস এ। তাহলে এই ভ্যালুটা কিন্তু আমার দেওয়া আছে, এম হচ্ছে 100, জি হচ্ছে 9.8, এ প্লাস 2 তাহলে কত হয়, এটা হলো 11.8 ইন্টু 100, তাহলে কি হবে 1180। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1180 নিউটন। সো এখন একটা কথা বলি ভাইয়া, যে তোমার যে বলে যে ব্যক্তি কতটুকু ওজন ফিল করবে, একটা বিষয় মাথায় রাখবা যে আমরা সব সময় ফিল করি অবিলম্ব প্রতিক্রিয়া। একটু ব্যাখ্যা দিই। যেমন ধরো তুমি যখন হাওয়ার উপরে থাকো, যখন ধরো আমরা লাফ দিচ্ছি, তখন কি আমাদের পায়ের নিচে কোনো মাটি থাকে? থাকে না, যখন আমরা হাওয়ায় আছি। সো ওখানে কোনো অবিলম্ব প্রতিক্রিয়া নাই, যেহেতু তল নাই, সেই ক্ষেত্রে আমরা নিজেদের কি অনুভব করি, ওজনহীন অনুভব করি। বা এই লিফটটা যখন ধরো নিচে নামা শুরু করে, আমরা জানি নিচে নামলে কি হয়, এম ইন্টু জি মাইনাস এ হয়, তাই না? তাহলে যখন মুক্ত হয়ে পড়বে তখন লিফটের ত্বরণও জি, মানে এই এটাও তখন জি হয়ে যাবে নিচের দিকে। তাহলে জি মাইনাস জি হয়ে কি হয়ে যায় আমার, তখন ওজন হবে 0, তাই না? লোকটা নিজেকে ওজনহীন মনে করে। আবার লিফট যদি তোমার সমতলের নিচে নামে তখন কি হয়, ওজনটা এম ইন্টু জি মাইনাস এ হয়। সো তুমি যেটা খেয়াল রাখবা যে আমরা কখনো আমাদের ওজনটাকে ফিল করি না, আমরা ফিল করতেছি অবিলম্ব প্রতিক্রিয়া। আমার যদি অবিলম্ব প্রতিক্রিয়া মানটা দেখো এম ইন্টু জি প্লাস এ হয়েছে, তার মানে আমি নিজেকে ভারী অনুভব করব। এটা যদি আবার জি মাইনাস এ হয়, অর্থাৎ এই মানটা যদি কমে যায়, আমি নিজেকে হালকা অনুভব করব। আবার আর এর মান যদি 0 হয়ে যায়, এম ইন্টু জি মাইনাস জি হয়ে যায়, তখন মানে ধরো মুক্ত হয়ে পড়লে আমরা কি জানি, মুক্ত হয়ে পড়লে কি হয়, এমনি নিচে পড়লে এম ইন্টু জি মাইনাস এ হয়, তাই না? আর মুক্ত হয়ে পড়লে মুক্তভাবে পড়লে তখন m ইন্টু জি মাইনাস জি, তাহলে কি হবে 0 হয়ে যাবে, তাই না? তাহলে ওর আর এর ভ্যালুটা হবে 0, তখন ও নিজেকে কি মনে করবে, ওজনহীন। সেটাই খেয়াল রাখবা, আর এর মান যেটা আমরা নিজেদের ফিল করব সেটা। এরপরের প্রশ্ন দেখি, বলে ঘাতের ক্ষেত্রে কোনটা সঠিক? আসলে এই প্রশ্নটা একটু ভুল আছে, এটা হবে তোমার ঘাত বলের ক্ষেত্রে কোনটা সঠিক, তাহলে বলে ঘাত না, এটা হবে ঘাত বল। সো আমরা জানি ভাইয়া কোন একটা বস্তুর উপরে, ধরো একটা মশা দেখলাম, মশা মারা ব্যাট দিয়ে কি করলাম, একটা টপাস করে মশাটাকে ধরে নিলাম। অথবা টেবিল টেনিস যখন খেলি, তখন কি আমরা খুবই জোরে বলটাকে মারি, তাই না? তাহলে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানে কোনো বল, তাহলে এই সময় অল্প, বল বড়, আমাদের কোনটা, বলের মান বেশি কিন্তু ক্রিয়াকাল কম, বি নাম্বারটা হবে সঠিক উত্তর। ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলে ভেক্টর গুণফলকে কি বলে? তাহলে ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বল, তাহলে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, এটা কি ভাই টাও না? তাহলে টর্ক বা বলের ভ্রামক, টর্ক বা বলের ভ্রামক। এরপর দেখো, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা রাস্তার বাঁকের ব্যাংকিং কোণ যদি থিটা হয়, ভিবে গতিশীল গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? আমরা জানি দেখো নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা কি হবে, ট্যান থিটা সমান কি হয় ভাইয়া, ট্যান থিটা সমান হয় ভি স্কয়ার বাই আর জি। আচ্ছা, তাহলে ভি কি হবে, ভি হয় রুট ওভার আর জি ট্যান থিটা, আর জি ট্যান থিটা। সো আমরা জানি এর থেকে যদি বেশি বেগ হয় তাহলে কি হবে, বেশি বেগ হলে গাড়িটা ছিটকে পড়ে যাবে, তার মানে হয় এটা সমান হবে অথবা এটা থেকে কম হবে, তাই না? কম হলে তো আরো ভালো, তাহলে হয় এটা সমান অথবা কম, তাহলে হয় সমান অথবা কম, তাহলে কি আর জি ট্যান থিটা, কারণ বেশি হলেই ছিটকে পড়ে যাবে। এরপর দেখো, জগতে মৌলিক বলের সংখ্যা কয়টা? আমরা জানি মৌলিক বল 4টা, এটা মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, এরপর সবল নিউক্লিয় আর দুর্বল নিউক্লিয় বল, টোটাল 4টা বল। কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? এখন দেখো আমাদের রৈখিক ভরবেগের পরিবর্তন, এইটাই মানে হচ্ছে এফ বল, তাই না? ডিপি ডিটি, এই ভেক্টর সমান ডিপি ডিটি, তাহলে টাও ভেক্টর সমান কি হবে, আমাদের
কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ডিএলডিটি। সো এটা কি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হবে আমাদের টর্কের সমান, টর্ক বা টাউ এর সমান। জড়তা আর ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্যের সমীকরণটা কি? আমরা জানি I সমান IG প্লাস mh স্কয়ার। তো এখানে ধরো প্রশ্ন একটু ভুল আছে, তুমি যে কোনো একটা অপশন দাগালেই সঠিক নাম্বারটা পাবা, এও হবে বিও হবে, তাই না? এই জিনিসটা কি বোঝায়, ধরো আমার অক্ষ হলো এটা IG, ভর কেন্দ্রগামী অক্ষ। সো এখানে আরেকটা অক্ষ আছে, ধরলাম সমান্তরাল, ডিসটেন্সটা হচ্ছে h ডিসটেন্স, আর এই অক্ষের থেকে এইখানে ধর একটা বস্তু আছে, ঠিক আছে? আচ্ছা ভর কেন্দ্রগামী, যেহেতু ভর কেন্দ্রগামী মানে তো বস্তুর ইয়া দিয়ে যাবে, তাহলে ধরো বস্তুটা এটা, সো এই বস্তু ভর হলো m, তাহলে ধরো এই যে অক্ষটা আছে এই অক্ষের সাপেক্ষে যদি I হয় জড়তার ভ্রামক, সেটা কি হবে IG প্লাস mh স্কয়ার। h কি এই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব। এরপর দেখো রাস্তার ব্যাংকিং কোণ আমাদের বের করতে হবে। খুবই ইজি না ভাইয়া? এখানে ব্যাংকিং কোণ মানে এই থিটাটা বোঝাইছে, অনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেল। তাহলে আমরা জানি এখানে সাইন থিটা সমান কি, সাইন থিটা হচ্ছে 0.2/8। তাহলে এখান থেকে আমরা থিটা পাবো সাইন ইনভার্স 0.2/8, সাইন ইনভার্স 0.2/8 কত আসে 1.43 ডিগ্রি, 1.43 ডিগ্রি। রাস্তার ব্যাংকিং কোণ কত হলে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারতো? তাহলে ব্যাংকিং কোণ কত হলে বাঁক নিতে পারবে? এখন এখানে একটা জিনিস চিন্তা করো, গাড়ি কিন্তু বেগ দেওয়া আছে আমার, যে 36 কিলোমিটার/আওয়ার বেগে থেকে পড়ে যায়। আচ্ছা, কিন্তু আমাদের যে ব্যাংকিং কোণ সেটা ফর্মুলা, সেই ফর্মুলা কি ভাইয়া আছে আমাদের tan থিটা সমান v²/rg, অর্থাৎ r দেওয়া থাকবে, তাই না? এখন r জিনিসটা কি তোমরা বুঝো যে r আসলে কি? দেখো এইটা যে একটা রাস্তা হয়, সো এই রাস্তার যে দুইটা প্রান্তের মধ্যে উচ্চতা মানে দূরত্ব, এটা হলো d, বুঝছো? আর এটাকে আমি ভূমি থেকে কতটুকু খাড়া করতেছি, এইটা হচ্ছে আমার h। তাহলে ভাই r কোনটা? এটা কিন্তু d, রাস্তার প্রস্থ দেওয়া আছে, আমার h দেওয়া আছে, কিন্তু r এর ভ্যালুটা দেওয়া নাই, r এর ভ্যালু তো ভাইয়া দেওয়া নাই। সো এখান থেকে আমার কিন্তু r এর ভ্যালুটা এখানে দেওয়া নাই, বুঝছো? r যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি tan থিটা v² সেটা বের করতে পারবো না। যদি এখানে r দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম যে বেগ এটার সমান রেখে, বেগ এরকম রেখে তখন কি করতেছে, গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারতো। বেগের মানটা ধর দেওয়া আছে, কিন্তু আমাদের r এর ভ্যালু তো দেওয়া নেই। সো এখানে আমাদের ঝামেলাটা হচ্ছে এটাই যে r এর ভ্যালু দেওয়া থাকলে আমরা এটা ম্যাথ সলভ করতে পারতাম, যেহেতু v আছে g আছে, r দেওয়া নাই দেখে আমরা এখানে থিটাও বের করতে পারতেছি না, কারণ একটা সমীকরণে দুইটা তো অজানা থাকলে আর বের করার কোনো উপায় নাই, ঠিক আছে? সো এই ম্যাথটা তোমার ভুল আছে প্রশ্নে। এবার আসি বলের ঘাতের ক্ষেত্রে। আমরা জানি বলের ঘাত সমান বল ইনটু ক্রিয়াকাল, বল একক নিউটন, ক্রিয়াকাল একক সেকেন্ড, তাহলে একক কি নিউটন সেকেন্ড। আচ্ছা, আবার আমরা জানি বলের ঘাত মানে কি ভরবেগের পরিবর্তন। কিভাবে আসে দেখো, বলের ঘাত মানে হচ্ছে F ইনটু টি। F মানে কি ভাইয়া ma ইনটু টি, তাই না? a মানে কি, a মানে হচ্ছে v মাইনাস ইউ বাই টি ইনটু টি, তাহলে কি আসে দেখো mv মাইনাস mu, এটাই তো ভরবেগের পরিবর্তন, তাই না? এটা মানে হচ্ছে ডেল পি বা ভরবেগের পরিবর্তন। সো আমাদের সঠিক উত্তর তিনটাই, 1 2 3। জড়তার ভ্রামকের মাত্রা কোনটা? জড়তার ভ্রামক কি ভাই? I সমান, একদম সিম্পলটা খেয়াল রাখো, m r স্কয়ার। তাহলে মাত্রা m এর জন্য m, r এর জন্য l স্কয়ার, তাহলে কি m l স্কয়ার। জড়তার ভ্রামকের মাত্রা m l স্কয়ার। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে xy দণ্ডটার টর্ক কত? আচ্ছা, এখানে দেখো আমার ডিসটেন্স দেওয়া আছে, বুঝছো? ঘূর্ণন অক্ষ হচ্ছে a b, ডিসটেন্স হলো 10, প্রযুক্ত বল কত 100। তাহলে আমাদের কি বলছে আবার, এরা কিন্তু সবগুলোই লম্ব, তার মানে এখানে r আর f, ধরো এই যে r আছে এবং f আছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটাও কি ভাইয়া 90 ডিগ্রি। সো আমরা কি জানি যে টর্ক টাও সমান r ভেক্টর ক্রস f ভেক্টর, তাহলে r f sin থিটা, sin এর ভ্যালু কত 90 ডিগ্রি, তাহলে 10 ইনটু 100 আর ইনটু 1, sin এর ভ্যালু 1, তাহলে কত আসে 1000, 1000 কি নিউটন মিটার, তাই না? 1000 নিউটন মিটার। ওকে, কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ কোনটা? কেন্দ্রমুখী বল দেখো, এইটা যদি বস্তুর কেন্দ্র হয়, ধরো এইখানে একটা আছে কি কেন্দ্রমুখী বলটা হলো এই দিকে, তাই না?
কিন্তু ব্যাসার্ধ কোন দিকে বলো তো ভাইয়া? এটা হলো কেন্দ্রমুখী বল এফসি এর দিক, ব্যাসার্ধের দিকে আবার আর এর ভ্যালু কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। সো আমাদের এই দুইটার ডিরেকশন আলাদা, এই কারণে আমরা যখন এম ওমেগা স্কয়ার আর ভেক্টর লিখবো, আর ভেক্টর দিক যেদিকে, কেন্দ্রমুখী বলের দিকটা কোন দিকে? তার অপোজিট দিকে, এই কারণে সামনে আমরা মাইনাস দিচ্ছি। তাহলে এটা আমাদের ঠিক আছে, এম ওমেগা স্কয়ার আর। আচ্ছা, এরপর এটা দেখো ওমেগা ক্রস ভি, এটা কি কখনো দেখছো এরকম ওমেগার সাথে আবার ভি ক্রস হয়? হবে না। সো এটা আমাদের হচ্ছে না। তারপরেরটা দেখো মাইনাস এম ভি স্কয়ার বাই, তাহলে এটা কি লিখছে? এম ভি স্কয়ার বাই আর স্কয়ার ইন্টু আর ভেক্টর। সো আমরা এখানে কি লিখতে পারি দেখো, ভি স্কয়ার বাই আর স্কয়ার কে আবার কি লেখা যায়? ওমেগা স্কয়ার আর ভেক্টর লেখা যায় না? আর মাইনাস তো সামনে আছেই। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। সঠিক উত্তর 1 আর 3। দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে কোনটা সঠিক? তেজস্ক্রিয় নিউক্লিয়াসের কারণ। হ্যাঁ, আমরা জানি নিউক্লিয়াসে তেজস্ক্রিয়তা উদ্ভব হয়, অর্থাৎ বিটা ক্ষয় হয়, বিটা রশ্মি নির্গত হয়। এটা কি কারণে হয়? দুর্বল নিউক্লিয় বলের কারণে। এই বলে পাল্লা 10⁻16 মিটার, ঠিক আছে। এটার জন্য দায়ী কে? বোজন। হ্যাঁ, ডাব্লিউ আর জেড বোজন দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী। মেসন এবং গ্লুয়ন সবল নিউক্লিয় বলের জন্য দায়ী। ফোটন হচ্ছে তো চুম্বকীয় বলের জন্য দায়ী। গ্রাভিটন হচ্ছে গ্র্যাভিটি বা মহাকর্ষের জন্য দায়ী। সো আমাদের সঠিক উত্তর এখানে তিনটাই, 1 2 3। একজন সাইকেল আরোহী 50 মিটার ব্যাসার্ধের রাস্তার বাঁকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে বাঁক অতিক্রম করলো, নতিকোণ কত? তাহলে কি দেওয়া আছে আমাদের? tan থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। সো আমার tan থিটা বের করতে হবে। তাহলে কি ভাইয়া? 9.8 স্কয়ার আর নিচে 50 ইনটু 9.8 জি এর ভ্যালু। তাহলে বের করো থিটা সমান কত? tan ইনভার্স 9.8 স্কয়ার 50 বাই 9.8 কত আসে? 11.09। তাহলে কত ডিগ্রি? 11 ডিগ্রি। কোন দৃঢ় বস্তুর চক্রগতি ব্যাসার্ধের সমীকরণ কত? দেখো, চক্রগতি ব্যাসার্ধ মানে কি? আই সমান হবে তোমার এম কে স্কয়ার। চক্রগতি ব্যাসার্ধ যদি কে হয়, আই সমান হবে এম কে স্কয়ার। তাহলে কে সমান কি? রুট ওভার আই বাই এম, রুট ওভার আই বাই এম। আর চক্রগতি ব্যাসার্ধ জিনিসটা তো বুঝো, যে আমরা বস্তুর ভরটাকে একটা বিন্দু ভর কল্পনা করলাম, তাহলে ওই বস্তুর অক্ষ থেকে যে দূরত্ব যেটা হবে সেটা। ধরো এই যে আমার মোবাইল ফোনটা, এটা হলো আমার অক্ষ, ঠিক আছে। মোবাইলটা এইভাবে ঘুরতেছে ঘুরতেছে, এখন আমি এইটার বদলে একটা বিন্দুকে কল্পনা করতেছি, যার জড়তার ভ্রামক এই মোবাইলের ভ্রামকের সমান। কার সাপেক্ষে? অক্ষ সাপেক্ষে। তাহলে ওই বিন্দুর দূরত্ব অক্ষ থেকে যেটা হবে সেটা হলো এই মোবাইলের চক্রগতি ব্যাসার্ধ। এখন আসি মৌলিক বল সময় আপেক্ষিক সবলতার ক্ষেত্রে। আগে তুমি ইসাক সাহেব বইয়ের লাইনটা শিখো, যে মহাকর্ষ বল, ধরলাম মহাকর্ষ বলে আপেক্ষিক সবলতা হলো 1। তাহলে মহাকর্ষ বল এটা যদি 1 হয়, তাহলে আমাদের কি হয়? দুর্বল নিউক্লিয় এটা কত হবে? 10⁻30। তারপর তড়িৎ চুম্বকীয় বল টেন টু দি পাওয়ার 39, ঠিক আছে। এরপর দেখো সবল, সবল নিউক্লিয় কত? 10⁻41। আশা করি বুঝছো সিরিয়ালটা। তাহলে কি হবে? সবার শেষে হবে মহাকর্ষ বল, তারপরে হবে দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ, দুর্বল নিউক্লিয়, তড়িৎচুম্বক, সবল, ঠিক আছে। তাহলে আমাদের সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। সো অবভিয়াসলি আমরা কি করব? এই ভ্যালুগুলো খেয়াল রাখবো যাতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, লেখা মানে একটু পাতলা হচ্ছে, আমি একটু পারাইনি। এরপর দেখো নিচে কোনটা ঘূর্ণন শক্তি? তুমি ভাইয়া কিছু না, একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে যে এটা হলো রৈখিক আর কৌণিক। রাশিগুলো কিভাবে রিপ্লেস হয় এটা যদি তুমি খেয়াল রাখো, যে কোনো সূত্র এমনিই পারবা। তাহলে রৈখিকে যেটা ধরো ভর এম, কৌণিকে সেটা আমরা বলি আই বা জড়তার ভ্রামক। রৈখিকে যেটা ভি, কৌণিকে সেটা হয়ে যাবে ওমেগা। রৈখিকে যেটা ত্বরণ এ, কৌণিকে সেটা হয়ে যাবে আলফা, ঠিক আছে। তারপর এখানে যেটা হচ্ছে এস বা সরণ, কৌণিকে সেটা হয়ে যায় কি? থিটা। আর কি লাগে? হ্যাঁ, এখানে যেটা ধরো ভরবেগ পি, এখানে সেটা হবে এল। এখানে যেটা বল এফ,
এখানে সেটা হবে টাও। ঠিক আছে? সো আমার একটা জিনিস তুমি চিন্তা করো যে ভাইয়া আমার ভরবেগ p সমান যদি mv হয় তাহলে কৌণিকের বেলায় কি হবে? কৌণিকের বেলায় এখানে হবে তাহলে l সমান i ওমেগা, কারণ এখানে ভর হিসাবে কে আছে i আর বেগ হিসাবে ওমেগা। আবার এখানে গতিশক্তি যেহেতু তোমার e সমান কি হাফ mv স্কয়ার, তাহলে এখানে কি হবে ভাইয়া? এখানে হবে তোমার ঘূর্ণন গতিশক্তি ই আর ধরলাম রোটেশনাল এনার্জি হাফ m এর জায়গায় কি হবে i আর এটা বদলে ওমেগা, হাফ i ওমেগা স্কয়ার। সো জিনিসটা ক্লিয়ার আশা করি যে কার বদলে কাকে এইটা আমার একদম জানতে হবে। এরপর তুমি যা সূত্র জানো শুধু এই জিনিসগুলোকে ওই রাশিগুলো দিয়ে রিপ্লেস করতে পারলেই হবে। যেমন ধরো s সমান কি ut প্লাস হাফ at স্কয়ার, তাই না? ধরো s এর ভ্যালু, s এর একটা ফর্মুলা ধরো তুমি বের করবা যে s সমান আমরা জানি ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে থিটা সমান কি হবে? থিটা সমান এইভাবে হবে আগের মতো ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। তাহলে এটা কিন্তু টি আর এটা প্লাস, এটা খেয়াল রাখবা। আচ্ছা ধরলাম, ঠিক আছে? সো আমাদের এটার উত্তর কি হবে? ঘূর্ণন গতিশক্তি হাফ এম ওমেগা স্কয়ার নাকি হাফ আই ওমেগা স্কয়ার হবে? আই ওমেগা স্কয়ার হবে। কেন? কারণ এই ক্ষেত্রে তোমার আই হচ্ছে ভর, ভ্রামক মানে হচ্ছে ঘূর্ণন অবস্থার জন্য, এটা বুঝছো? জড়তা ভ্রামক মানে কি? ঘূর্ণন অবস্থায় জড়তা বোঝায়। তার মানে একটা বস্তুকে, বস্তু জড়তা ভ্রামক যত বেশি হবে ওই বস্তুকে ঘোরানো তত টাফ হবে। যেমন নরমাল কথা তুমি চিন্তা করো যে আমি ধাক্কা দিলাম, একটা ট্রাক বেশি দৌড়াবে আমি যে হাত দিয়ে ধাক্কা দেই, না এটা সাইকেল বেশি আগাবে? সাইকেল বেশি আগাবে। কেন? কারণ সাইকেলে ভর কম, ভর কম মানে জড়তা কম। ঠিক একই রকমভাবে আমি যখন ঘোরাবো এইটা চিন্তা করবো যে যার জড়তার ভ্রামক কম ওকে আমি সহজেই ঘোরাতে পারি, যার জড়তার ভ্রামক বেশি তাই ঘোরাতে কষ্ট হবে। সো এখানে দেখো তোমার কি বলছে, 1000 কেজি ভরে একটা মালবাহী গাড়ি 600 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে 90 কিলোমিটার পার বেগে গতিশীল। এখন বলছে পাত দুটার মধ্যবর্তী দূরত্ব যদি 2 হয় তাহলে বাইরের পাতটা ভিতরে হতে কত উঁচু হলে এটার মধ্যে কোনো পার্শ্বচাপ পড়বে না। তাহলে পার্শ্বচাপ না পড়া মানে বুঝছো ভাইয়া যে ওটা সাইডেও যাবে না, মানে এই সাইডেও আসবে না ওই সাইডেও আসবে না, বুঝছো? এইভাবে সোজা চলতে থাকবে, যেভাবে যাওয়ার কথা এইভাবে যাবে। মানে এখানে সাইডেও তোমার বেঁকে যাবে না, এই সাইডেও যাবে না ওই সাইডেও যাবে না। তাহলে এটার জন্য আমার কি হতে হবে? একদম সমান হতে হবে। তাহলে আমরা কত হলে পড়বে না? তাহলে সবার আগে আমরা থিটাটা বের করি। tan থিটা কি v স্কয়ার বাই rg। আচ্ছা আবার আমরা জানি sin থিটা সমান কি? sin থিটা সমান হচ্ছে এখানে যদি তোমার উচ্চতাটা হয় h আর রাস্তার প্রশস্ত যদি হয় d, এটা হচ্ছে d আর এখানে ধরলাম উচ্চতাটা হলো h, তাহলে sin থিটা সমান হচ্ছে h বাই d। সো আমরা এটা লিখতে পারি v স্কয়ার বাই rg সমান হচ্ছে h বাই d। আমার বের করতে হবে কি h এর ভ্যালু, তাহলে বের করো d ইনটু v স্কয়ার বাই rg এর ভ্যালু, এটাই হচ্ছে আমার h। সো ভাই আমার d এর ভ্যালু, v এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? v দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। একটা বিষয় মাথায় রাখবা, কিলোমিটার পার আওয়ারে যেটা থাকে 90 আছে, এটাকে আমি 3.6 দিয়ে ভাগ দেই মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। সো আমরা এখন বের করি তোমার tan থিটা সমান v স্কয়ার বাই rg। এখান থেকে কত আসে? থিটা এর ভ্যালু, থিটা এর ভ্যালুটা আসে আমাদের 6.067। আচ্ছা 6.067, এটা ওইভাবে দরকার নেই, আমি থিটা ধরে করলাম তাও। এরপর ধরো sin থিটা সমান কি h বাই d, তাহলে এখানে sin বসাও, তাহলে h সমান d sin থিটা, তাহলে 2 ইনটু d এর ভ্যালু তো দেওয়া আছে 2 ইনটু sin এত। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা বের করি h এর ভ্যালু কি আসে 0.2, এটা আছে আমাদের 0.211, ঠিক আছে 0.211। আচ্ছা আশা করি এটা আমাদের মিলে গেছে সবার। তাহলে এগুলা তো আমার ভ্যালুগুলো সব দেওয়াই আছে, 600 মিটার দেওয়া আছে, জি এর ভ্যালু তো জানি। আর ঝামেলাটা হচ্ছে ওইটাকে আমরা কি করলাম? কনভার্ট করে নিলাম 9/3.6 দিয়ে। বলের ঘাতে একক কি ভাই? বলের ঘাত মানে কি? f ইনটু t, তাই না? তাহলে f ইনটু t, f এর ভ্যালু নিউটন, t এর ভ্যালু সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড, বলের ঘাত হচ্ছে নিউটন সেকেন্ড। নিউটনের চাকতির rn অক্ষের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ কত? সো এইটা ধরে ধরো নিউটনের চাকতি হয়
তোমাদের মনে হতে পারে যে ভাই এটা তো আসলে ব্যাসার্ধ মানে ব্যাস সাপেক্ষে মনে হচ্ছে, কিন্তু এখানে একটা ঝামেলা হইলো কি জানো, এই যে পরের প্রশ্ন যেটা PQ সাপেক্ষে জড়তা ভ্রামক কত, সো এটা আসলে আমাদের ওই ব্যাস সাপেক্ষে ধরলে মিলে না, ঠিক আছে, ব্যাস সাপেক্ষে ধরলে মিলতেছে না, তার মানে বুঝতে হবে যে ছবিটা সুন্দর মতো দিতে পারেনি, যদিও জিনিসটা হলো চাকতিটা কিরকম আছে আমি দেখাই, মানে এটা তোমার ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ হবে এরকম, এই ধরো চাকতি, তাহলে চাকতি যেহেতু নিরেট তাহলে আমি নিরেট করে দিই, সো ধরলাম এটা আমাদের নিরেট চাকতি, ঠিক আছে, এই নিরেট চাকতির একদম ভর কেন্দ্র দিয়ে গেছে এখান থেকে, ভর কেন্দ্রগামী অক্ষ, এটাই হচ্ছে আমাদের RN, আর PQ হচ্ছে কি ওইটার সাথে থেকে স্পর্শকামী। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। তো আমরা জানি ভর কেন্দ্রগামী অক্ষ বলে বৃত্তাকার চাকতির জন্য কি হয়, I সমান আসে জড়তা ভ্রামক কি আসে হাফ mr², তাই না ভাইয়া? তো চক্রগতি ব্যাসার্ধ আমরা জানি এটা সমান কি হয় mk², তাহলে কাটাকাটি যাবে, আমার কি আসে k সমান √r²/2, তাহলে মানে √r²/2, এটা আমরা লিখতে পারি r/√2, আমাদের এখন চক্রগতি ব্যাসার্ধ কি হবে r/√2 হবে। যদিও ছবি দেখে তোমার মনে হতে পারে যে ব্যাস সাপেক্ষে তখন কি হইতো 1/4 mr² হইতো, তাহলে r/2 আসতো, কিন্তু এটা হবে না কেন, কারণ পরের প্রশ্নটা দেখে আমরা বুঝতেছি যে এখানে PQ অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে। দেখো আগে যেটা ছিল RN অক্ষ সাপেক্ষে, এটার জন্য জড়তা ভ্রামক কত হাফ mr², আর সমান্তরাল অক্ষ অনুযায়ী এখানে ডিসটেন্সটা কত ভাই r না, তাহলে আমার কি হবে আগেরটার সাথে যুক্ত করো যে হাফ mr², এটা কার সাপেক্ষে ছিল তোমার RN অক্ষের সাপেক্ষে, প্লাস কি হবে আবার mr², তাহলে কত আসে 3/2 mr², এটা কিন্তু অপশনে আছে, সো আমাদের উত্তর হচ্ছে এইটা। আর তুমি যদি ব্যাস সাপেক্ষে ধরতা, ধরো আমি ব্যাস সাপেক্ষে ধরলাম যে RNটা হচ্ছে ব্যাসগামী, তাহলে তখন ছবিটা হইতো এমন, এটা ধরলাম RN ব্যাসগামী আর এটা হচ্ছে PQ, তখন যেটা হইতো যে আমাদের RN সাপেক্ষে I এর ভ্যালু হাফ হবে না, বুঝছো, ব্যাস সাপেক্ষে হলে আমরা কি জানি আরো 2 দিয়ে ভাগ হয়, লম্ব অক্ষের সাপেক্ষে যেটা হয় ব্যাস সাপেক্ষে কি হয় আরো 2 দিয়ে ভাগ হয়, তাহলে সেটা হবে 1/4 mr², তাহলে PQ সাপেক্ষে তখন কি হইতো I অফ PQ, এটা হইতো ভাই 1/4 এর সাথে আবার mr² যোগ, তাহলে 1/4 mr² প্লাস আবার mr², সো আলটিমেটলি এটা আসতো 5/4 mr², বুঝছো, এই জন্য আমরা কিন্তু এটা করতেছি না, কেন, কারণ 5/4 তো অপশনে নাই, তার মানে আমার এটা বুঝাইছে কি আমি যে ছবিটা আঁকাইলাম সেটা, যে এইটা ধরো তোমার চাকতি, সেইটার সাথে লম্ব অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, সেটার সাথে লম্ব সাপেক্ষে, আর ব্যাস সাপেক্ষে কেন অর্ধেক হয় এইটা জাস্ট আমি একটু ছোট করে তোমাদের আইডিয়া দিই জিনিসটা। দেখো আমরা জানি এটা আমরা কি পড়ছিলাম লম্ব অক্ষ উপপাদ্য না, যে এটা যদি IX হয় আর এটা যদি IY, সো এদের সাথে যেটা লম্ব থাকে IZ, এদের সাথে যে লম্ব অক্ষ সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে কি IZ সমান x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সো এই জিনিসটাই তোমার ব্যাস সাপেক্ষে হলে হয় কি হয়, দেখো যখন আমরা ব্যাস সাপেক্ষে চিন্তা করতেছি, এটা ধরো ব্যাস, তাহলে আমরা এখানে দুইটা ব্যাস কল্পনা করি, এটা একটা ব্যাস এটা একটা ব্যাস, ধরলাম এই ব্যাস সাপেক্ষে IX, এই ব্যাস সাপেক্ষে y, যেহেতু দুইটাই ব্যাস তাহলে এই জন্য আমাদের এটা সেম হবে, বুঝছো, IX সমান IY হবে। আচ্ছা তাহলে ভাই এইটার সাথে আবার লম্বকে, এই যে ভরকেন্দ্র যদি এখানে থাকে তাহলে ভরকেন্দ্রগামী লম্ব না, দেখছো, তাহলে আমাদের যে ভরকেন্দ্রগামী লম্ব যেটাকে আমরা ধরতেছি IG, সো তখন আমরা এটা বলতে পারি না যে IG সমান IX প্লাস IY, এই ফর্মুলার মতো সেম, বা 2IX বলতে পারি IG, জি কি ভাইয়া, ধরো এই যে চাকতি, এটা চাকতি, এর সাথে যে লম্ব অক্ষ সেটা কথা আমরা বলতেছি, এটা সাপেক্ষে লম্ব অক্ষ হলো IG, মানে ওইটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা IG, আর তাহলে IX আর IY এটা আপনি কি বোঝাচ্ছেন, তাহলে IX IY বলতে বোঝায়, ধরো এটা আমার ফোন বা এটা হলো চাকতিটা, ঠিক আছে, আর তো গোল কিছু দেখতেছি না, তো ধরো এইটাই চাকতি আমার, তাহলে এইখানে একটা ব্যাস এখানে আরেকটা ব্যাস, তাহলে দেখো এইখানে একটা ব্যাস এখানে আরেকটা ব্যাস,
ঠিক আছে, এই দুইটা পরস্পর লম্ব। ওকে, আর আমাদের আইজিটা আবার এটার সাথে লম্ব, বুঝছো, এখানে একটা এখানে একটা, একটা হলো আইএক্স আর একটা আইওয়াই, আর আইজিটা এগুলোর সাথে লম্ব। আশা করি এখন ক্লিয়ার কনসেপ্টটা। সো এখান থেকে আমরা বুঝতেছি যে আইএক্স বা ব্যাস সাপেক্ষে যেটা হয় সেটা কি হবে, IG/2। এই জন্য কিন্তু আমাদের বললাম ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে যেটা হবে সেটা কি হয়, দেখো এখানে ছিল হাফ mr², তাই না, এই যে হাফ mr², পিকুকে যখন আমি rn কে যখন ধরছি ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, তখন কি হয়েছে হাফ mr², আর ব্যাস সাপেক্ষে ধরলে তখন কি হবে 1/4 mr²। সো কনসেপ্টগুলো আশা করি ক্লিয়ার। এখন ধর টর্কের একক কি, টর্কের একক, টর্ক মানে কি ভাই, এটা খেয়াল রাখো, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, তার মানে এটার একক নিউটন, এটা একক মিটার। তো আলটিমেটলি কি আসে, টর্কের একক নিউটন মিটার, টর্কের একক নিউটন মিটার। আচ্ছা নিউটন মিটার কোথায় পাওয়া যায় বলো তো, কাজের বেলায় কি পড়ছো না, এফ এস কস থিটা, ওখানেও তো এফ আর এস গুণ হচ্ছে, ওখানেও নিউটন মিটার, তাহলে শক্তির বেলায়ও সেম। সো এই কারণে বলে কাজ, শক্তি, টর্ক এগুলোর মাত্রা একই, এগুলোর একক একই, কাজ, শক্তি, টর্কের মাত্রা আর একক একই, শুধু কি আলাদা, রাশি আলাদা। কেন, কারণ টর্ক হচ্ছে একটা ভেক্টর রাশি আর কাজ আর শক্তি হলো স্কেলার রাশি। সো আমরা এটা বলবো যে কাজ, শক্তি, টর্ক এগুলোর মাত্রা একই, mL²/t², আর একক জুল হইতে পারে, নিউটন মিটার হইতে পারে, তারপর কেজি, মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার এটাও হইতে পারে। ঠিক আছে, এ আর বি বিন্দুতে সূত্রায়নের পার্থক্য কত? সো এটা জানতে গেলে আমাদের জানতে হবে উল্লম্ব তলে বস্তুর ঘূর্ণনের কনসেপ্ট, তাই না? উল্লম্ব তলে বস্তুর ঘূর্ণনের কনসেপ্ট এটা হয় সবসময়, আমি যে টেকনিকটা শিখাচ্ছি এটা খেয়াল রাখবা, যে একদম খাড়া নিচের দিকে একটা রেখা টানলাম, মানে খাড়া নিচের দিকে যে ব্যাসার্ধটা আছে, সো বস্তুর অবস্থান যদি ব্যাসার্ধের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, ধরো বস্তুটা আছে এখন এই জায়গায়, অ্যাঙ্গেলটা হলো থিটা, তাহলে দেখো ভাইয়া আমার ওজন এমজি খাড়া নিচের দিকে কাজ করার কথা না, থিটাকে বাড়ায় দাও, তাহলে এখানে এমজি একটা উপাংশ কাজ করবে কি, এমজি কস থিটা। আচ্ছা, আর বস্তু টান কি ভাইয়া এইদিকে, টান এইদিকে, আবার কেন্দ্র বিমুখী একটা বল আছে না, কেন্দ্র বিমুখী বল তো বাইরের দিকে, সেটা কি mv²/r। সো তুমি চিন্তা করো জিনিসটা কি, টি সমান আমাদের mv²/r প্লাস mg cos থিটা। থিটা কি বলছি ভাইয়া, থিটা কিন্তু নিম্নমুখীর সাথে, বুঝছো, নিম্নমুখীর সাথে। তাহলে এই থিটা যখন একদম বাড়তে বাড়তে বস্তু এই পয়েন্টে আসবে, হাইয়েস্ট পয়েন্টে যখন আসবে, তখন তুমি দেখো থিটা কি এখান থেকে শুরু হয়ে 180 ডিগ্রি হয়ে যাবে না, হাইয়েস্ট পয়েন্টে আসলে কিন্তু 180 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমাদের দেখো তখন সর্বনিম্ন যে পয়েন্টটা, এই পয়েন্টে থিটা ভ্যালু কি 0, কারণ একদম ওই রেখার সাথে অ্যাঙ্গেল করে আসছে। সো আমাদের আগের মতো দেখো এখানে এ বিন্দু, তার মানে TA সমান কি আমাদের mv²/r mg × cos 0, তাই না, তাহলে মানে কি প্লাস mg শুধু লিখলাম। আর ধর TB কি হাইয়েস্ট পয়েন্ট ছিল, তাই না, এ হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, বি হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট, তাহলে তখন কি ভাই cos 180 ডিগ্রি, তাহলে mv²/r cos 180, mg cos 180 মানে কি ভাইয়া মাইনাস mg। সো আমরা যেটা বলতে পারি, দেখো কোনটা বেশি, উপরটা বড়, তাহলে TA মাইনাস TB করো, TA মাইনাস TB এটা কি হবে, এটা হবে তাহলে mv² কাটা যায়, mg মাইনাস মাইনাস mg, তাহলে কি হবে 2mg। সো আমাদের উত্তর হচ্ছে 2mg। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি, তাহলে 2 × 9.8 × 1, সেটা কি হবে 19.6 নিউটন। আচ্ছা, রাস্তার ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভর করে? রাস্তার ব্যাংকিং কোণ নির্ভর করে বাঁকের ব্যাসার্ধের উপরে, গাড়ির ভরের উপর নির্ভর করে, tan থিটা সমান v²/rg, এখানে কি m ছিল না, m তো ছিল না, তাহলে এটার উপর নির্ভর করে না, এরপর গাড়ির বেগের উপর নির্ভর করেই। সঠিক উত্তর 1 আর 3। ঘর্ষণ বল কোন বলের অন্তর্ভুক্ত? আমরা জানি পরমাণুর গঠন, আণবিক গঠন, তারপর ধরো রাসায়নিক
যে বিক্রিয়া আছে। এরপর তোমার ঘর্ষণ, এগুলো কিসের অন্তর্ভুক্ত? এগুলো হচ্ছে আমাদের তড়িৎ চৌম্বকীয় বলের অন্তর্ভুক্ত। 1 rps মানে কি 1 রেভলিউশন পার সেকেন্ড। যদি তুমি একবার ঘুরে আসো কত পাই, আর পার সেকেন্ড বলছ তাই না, 2 পাই বাই 1 এত রেডিয়ান পার সেকেন্ড। সো কি আসে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। 1 আর মানে কি, আরপি মানে কি ভাইয়া? রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার সেকেন্ড। তাহলে 2 পাই, আমরা যদি রেডিয়ান চিন্তা করি 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। নিচের কোনটা তড়িৎচুম্বকীয় বলের বিনিময় কণা? তড়িৎচুম্বকীয় বল বিনিময় হয় কি দিয়ে? ফোটন দিয়ে, তাই না? গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ, গ্লুয়ন আর মেসন আমাদের কার জন্য? সবল নিউক্লিয় বলের জন্য। এরপর 0.1 কেজি ভর একটা বস্তুকে 0.5 মিটার লম্বা রশিতে বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হলে রশির টান কত? বৃত্তাকার পথে ঘোরাচ্ছে, এটা কিন্তু বলেনি যে উলম্ব না ইয়া, তাহলে আমাদের জাস্ট অনুভূমি কি চিন্তা করি, তাহলে অনুভূমিকভাবে যদি ঘোরানো হয় এভাবে বৃত্তাকার পথে, টি এদিকে আর কেন্দ্র বিমুখী বল এম ওমেগা স্কয়ার আর ওইদিকে। সো আমাদের সব দেওয়া আছে, 0.1 দেওয়া আছে, ওমেগা এর ভ্যালু 2 স্কয়ার দেওয়া আছে, তারপর আর এর ভ্যালু 0.5। তাহলে আমাদের সঠিক উত্তর কি আসে দেখো, এটা আসে হচ্ছে আমাদের 0.2 নিউটন। সো 0.2 নিউটন। টর্ক কি? একটা ভেক্টর রাশি, মাত্রা এমএল স্কয়ার পার টি স্কয়ার বলে আসছি, ঘূর্ণন সৃষ্টিকারী বল। হ্যাঁ, টর্ক কি করে? ঘূর্ণন সৃষ্টি করে। কৌণিক ত্বরণের মাত্রা কোনটা? কৌণিক ত্বরণ কি ভাই? আলফা, তাই না? আলফা সমান কি? ডেল ওমেগা বাই ডেল টি, ওমেগা এর পরিবর্তন বাই টি এর পরিবর্তন। সো ওমেগা এর মাত্রা কি? ওমেগা সমান আবার কি ছিল? ডেল থিটা। তাহলে কি আসে? ডেল থিটা বাই ডেল টি স্কয়ার, মানে ধরো এরকম আসে মাত্রা হিসাবে। তাহলে থিটা এর তো কোনো নাই, তাই না? এটা কোনো মাত্রা নাই। টি এর মাত্রা কি? টি স্কয়ার, তাহলে 1 বাই টি স্কয়ার আসে। সো পার টি স্কয়ার, আলফা হচ্ছে পার টি স্কয়ার। তাহলে কৌণিক ত্বরণের মাত্রা পার টি স্কয়ার। আর যদি বলে ভাই একক, একক বলে হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। একক বলে কিন্তু রেডিয়ান বসাবা, আর মাত্রা বলে তো রেডিয়ানে কোনো মাত্রা নাই, এই জন্য আমরা বসাচ্ছি না। 10 গ্রাম ভরের একটা বল 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে উল্লম্ব দেওয়ালে আনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরে গেল। প্রযুক্ত বলের ঘাত কত ডাইন সেকেন্ড? যেহেতু ডাইন সিরিয়াস এককে আছে, সেগুলোকে আমার কনভার্ট করার দরকার নেই। মজার ব্যাপার হইতেছে আমার ভরবেগ পরিবর্তন ডেল পি, বলের ঘাত মানে কি? ভরবেগ পরিবর্তন, এটা কি এম ভি মাইনাস এম ইউ। সো ধরলাম তোমার ভি এর দিকটা প্লাস, তাহলে ইউ এর কি মাইনাস না? মানে 100 সেন্টিমিটার বেগে আসলো প্রথমে, তার মানে এটা কি মাইনাস হবে, কারণ এই দিকটা ধরলাম ফিরে গেল কোথায়? 100-তে। ফিরে যাওয়াটা যেহেতু পজিটিভ ধরছি, আগেরটা মাইনাস, বুঝছো? তাহলে কি এম ভ্যালু হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 100 মাইনাস আবার কি 10 ইন্টু মাইনাস 100, যেহেতু ভি এর ভ্যালুটা মাইনাস হবে, আর এটা তো মাইনাস সূত্রের জন্য, মানে আমরা যে পার্থক্য নির্ণয় করতেছি তাই। সাপ্লিমেন্টারি কি হবে? প্লাস হবে না? তাহলে এটাও 1000, এটাও 1000, কত হয়? 2000। সো কি হয় ভাইয়া? 2000 ডাইন সেকেন্ড, 2000 ডাইন সেকেন্ড। একটা রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে একটা বিষয় মাথায় রাখবা, রকেটটা যখন ধরো 1 মিনিট আছে বা 1 মিনিট একটু বেশি হয়ে যায়, মিনিমাম ধরো এরকম 1 সেকেন্ড 2 সেকেন্ড, মানে কি এখনো পৃথিবীতেই আছে, একদম ভূপৃষ্ঠের সাথে একটু হয়তো উপরে উঠে আছে, তখন অবশ্যই জি এর এফেক্ট থাকবে। এই কারণে আমার তখন রকেটের ত্বরণে জি মাইনাস করতে হবে। কখন বললাম ভাইয়া? যেমন বল 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড এরকম, মানে ও তো এখন আসমানে যায় নাই, এখনো পৃথিবীর মধ্যেই আছে, তাহলে অবশ্যই জি কে কাউন্ট করতে হবে। তাহলে দেখো আমাদের কি হবে আনসার, এ সমান, আমরা জানি রকেটের জন্য অ্যান্সারটা কি, এম সমান মানে এ সমান 1/m, তারপর ডিএম ডিটি মানে ভরের পরিবর্তন বা জ্বালানি যে হারে বের হয়, ইনটু ভি বেগ মাইনাস জি, যেহেতু এখানে মাত্র 1 সেকেন্ড এই কারণে যুক্ত করলাম। এখন ভর যদি হয় টোটাল ভর এম, ডিএম ডিটি কি বলছে? m/60, মানে 1/60 ভাগ গ্যাস বের হয় কত? 2400 ইনটু কি 9.8। তো কাটাকাটি করো, আবার এটা কাটাকাটি করো, কি আসে? 4 আসে 24, তার মানে হচ্ছে 40 মাইনাস 9.8, তাহলে কত আসে? 31.2। আচ্ছা সরি 31 না, 30.2 হবে। আমাদের উত্তর হচ্ছে
30.2। দেখো জি যদি মাইনাস না করতাম তাহলে কিন্তু 40 হইতো। সো এখানে অবশ্যই জি মাইনাস করতে হবে, কেন? কারণ এটা এখনো ভূমির কাছাকাছি আছে, তাই না? মাত্র 1 সেকেন্ড, এখানে কতটুকুই বা উঠবে। সেটাই হচ্ছে আমাদের কথা। কাটাকাটি যাবে, এটা যদি কাটো তাহলে 40 থাকে। একটা গাড়ি 10 মিটার/সেকেন্ড সমবেগে চলতেছে। এখন কোনটা সত্য? গাড়ির উপর কোনো বলই ক্রিয়া করে না, তাহলে গাড়ি কি এমনি চলতেছে, নাকি হচ্ছে প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান? দেখো গাড়ির উপর কোনো বল ক্রিয়া করে না, এটা বলতে পারি যে কোনো কার্যকর বল নাই, কারণ এখানে কার্যকর বল নাই, যার কারণে গাড়িটা সমবেগে চলতেছে। কিন্তু একদমই কোনো বলই ক্রিয়া করে না, এটা তো না। দুইটা বল কাজ করে, একটা হলো ঘর্ষণ বল আর একটা হলো গাড়ির ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল। যেহেতু এই দুইটা একে অন্যের বিপরীতমুখী এবং একই মানের, তাহলে গাড়িটা সমবেগে চলতেছে। বুঝছো জিনিসটা? সো এখানে এটা বলবো না যে কোনো বলই ক্রিয়া করে না, বরঞ্চ বলতে পারি যে কোনো কার্যকর বল ক্রিয়া করে না। আর গাড়ি দ্বারা প্রযুক্ত বল কি হবে? ঘর্ষণের সমান। আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। বস্তুর গতি জড়তা কোনটা সমানুপাতিক? গতি জড়তা দেখো আমাদের বেলায় আসছিল এটা ঢাকা বোর্ডে ইসাক স্যারের বই একটা লাইন থেকে, যে গতি জড়তা ভরবেগের সমানুপাতিক। ভরবেগ নিয়ে যে আলোচনা আছে না ইসাক স্যারের বইতে, ওখানে দেখবা নিচের দিকে লেখা আছে বস্তুর গতি জড়তা ভরবেগের সমানুপাতিক, আর স্থিতি জড়তা ভরের সমানুপাতিক। তাহলে এটা খেয়াল রাখবো, স্থিতি জড়তা বললে ভর হবে। অনেকে কিন্তু কি দেখায় দেয় যে ভাই শুধু বেগ দেখায় আসি, গতি জড়তা বেগের সমানুপাতিক না, এটা ভরবেগের সমানুপাতিক হবে, ইসাক স্যারের বইতে লেখা আছে। একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা কখন অনুভব করবে? যখন লিফটটা জি ত্বরণের নিচে নামে, তাই না? লিফট জি ত্বরণে নামলে কি হয়? m ইনটু জি মাইনাস জি, আমাদের কার ভ্যালু? প্রতিক্রিয়া বল আর এর ভ্যালু, তাহলে এটা কি আসে 0। তো এইটাই বলছিলাম যে আমরা কি ফিল করি? অবিলম্ব প্রতিক্রিয়াকে ফিল করি। সো এটা যেহেতু 0, তাহলে লিফট যখন জি ত্বরণের নিচে নামে তখন বস্তু কি মানে ব্যক্তি কি করবে? নিজেকে ওজনহীন অনুভব করবে। 0.1 কেজি ভরে স্থির বস্তুর উপর সমবল প্রয়োগ করায় 10 মিটার/সেকেন্ড ত্বরণের সমতলে চলতে থাকে, প্রযুক্ত বলের মান কত? তাহলে 0.1 ইন্টু 10, তাহলে কি আসবে বলো? 1 নিউটন। F সমান m, এটা আবার করা লাগে ক্যালকুলেটরে। যে বলের কারণে বস্তু বৃত্তাকার পথে ঘুরে সেটা যদি প্রত্যাহার করে নেওয়া হয়, ধর বস্তুটা এভাবে ঘুরতেছে, যদি প্রত্যাহার করে নিই তাহলে কি হবে? বেগের দিক বরাবর ছুটে যাবে না? তার বেগের দিকটাই তো স্পর্শক বরাবর, বেগের দিকই স্পর্শক বরাবর, তাহলে সেটা স্পর্শক বরাবর ছুটে যাবে, তারপর বেগের দিকে বরাবর ছুটে যাবে। কিন্তু ব্যাসার্ধের দিকে কি আসবে না? এভাবে যদি ঘোরাতে থাকি, বেগের দিক যেদিকে বা স্পর্শকের দিক যেদিকে, সেই দিকে ছুটে যাবে। তাহলে সঠিক উত্তর হলো 1 আর 2। এরপর দেখো, কোন কণা পারস্পরিক বিনিময়ের ফলে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়? এটা পরে আসছি, বোসন কণা, ডাব্লিউ আর জেড বোসন। দুটি বস্তু নিজ ঘূর্ণায়নের সাপেক্ষে জড়তা ভ্রামক যখন I আর 2I হয়, তাদের ঘূর্ণন গতিশক্তিও যদি সমান হয়, কৌণিক ভরবেগ অনুপাত কত? তাহলে দেখি আমরা I আর 2I বলছে, তাই না? ঘূর্ণন গতিশক্তি সমান, তাহলে মানে E1 সমান হচ্ছে E2, প্রথমটার জন্য I ওমেগা 1 স্কয়ার, হাফ I ওমেগা n স্কয়ার সমান কি হাফ ইন্টু 2I ওমেগা 2 স্কয়ার। সো আলটিমেটলি কি আসলো আমাদের? ওমেগা 1 ডিভাইড বাই ওমেগা 2 এর উপর স্কয়ার, I কত? শুধু এখানে কি থাকে? 2 থাকে, 2। তাহলে ওমেগা 1 বাই ওমেগা 2 সমান কি রুট ওভার 2 বাই 1, তাই না? সেটা কি আসে? রুট 2 বাই 1। দাঁড়াও একটু চিন্তা করি। ওমেগা স্কয়ার, ঠিক আছে, 2 এখানে, ওমেগা 1 স্কয়ার বাই ওমেগা 2 স্কয়ার, তাই ওমেগা 1 এরিয়া বেশি। হ্যাঁ, কৌণিক ভরবেগ অনুপাত কত হচ্ছে আমাদের? আচ্ছা সরি, আমি এখানে একটা ভুল করছি, এখানে কৌণিক ভরবেগ বলছে, ঠিক আছে, আমি কিন্তু কৌণিক বেগ বের করছি। যাই হোক, তোমার যদি কৌণিক বেগ বলে তাহলে এটা, আর যদি কৌণিক ভরবেগ বলে তাহলে এখন আমি কি করতে পারি? আমি তো ধরো কথা কৌণিক ভরবেগের সূত্র ভুলে গেছি, বা আমি জানি না যে কৌণিক ভরবেগ আর কৌণিক গতিশক্তি কিরকম, কিভাবে বের করব। তুমি এটা খেয়াল রাখবা, রৈখিকের জন্য E সমান পি স্কয়ার বাই 2m, এখানেও সেমটা হবে। তাহলে এখানে E সমান কি হবে ভাইয়া? পি স্কয়ার বদলে কি হবে? এল স্কয়ার বাই কি আমাদের 2m এর বদলে হবে I, এল স্কয়ার বাই 2I, বুঝছো? তাহলে এখন যদি E সমান হয়, তার মানে L1 স্কয়ার বাই 2I1 সমান কি হবে? L2 স্কয়ার ডিভাইড বাই 2I2। এখন 2 এগুলো আমরা হিসাবের জন্য ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে?
জিনিসটা বাদ দিলাম আমাদের সুবিধার জন্য। সো এটা আমরা এখন লিখতে পারি L1 স্কয়ার বাই L2 স্কয়ার সমান কি I1 বাই I2। ওখানে দেখো I1 এর ভ্যালু দেওয়া আছে I2 এর ভ্যালু দেওয়া আছে 2I। এখন দেখছো তাহলে আমরা যদি বলি L1 অনুপাত L2 তাহলে কি হবে, রুট ওভার করব না, রুট ওভার 1 বাই রুট ওভার 2, তাহলে কি আসে 1:√2। আশা করি জিনিসটা বুঝছো যে আমরা যে রুট করি এই পাশেও রুট ও পাশেও রুট। আচ্ছা, তো আমাদের অ্যান্সারটা হচ্ছে 1/√2, 1:√2। আর যদি বলতো ওমেগা অনুপাত হলে তখন হয়তো √2:1। সো আমার মতো ভুল করবা না, এখানে দেখে রাখবা যে কৌণিক ভরবেগ বলছে না কৌণিক বেগ বলছে। কৌণিক বেগ বললে কিন্তু একটা হচ্ছে, ভরবেগ বলে আরেকটা হচ্ছে। আচ্ছা, এখন আসি চাকাটা জড়তার ভ্রামক। একটা চাকার ভর দেওয়া আছে 10 কেজি, চক্রগতি ব্যাসার্ধ দেওয়া আছে 0.5 মিটার, টর্ক প্রয়োগ করে কি করলাম 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করলাম। আচ্ছা, তাহলে সবই যদি দেওয়া থাকে আমার দেওয়া নাই কি, তাহলে জড়তার ভ্রামক আই বের করতে হবে। এখন আমাদের টাও এর সাথে সম্পর্কটা তোমাদের বলছিলাম না, এফ সমান যেহেতু আমাদের এম এ, তাহলে টাও সমান কি হবে আই ইন্টু আলফা। সো আমরা এখান থেকে বের করতে পারবো আলফা সমান, আচ্ছা আলফা না, আমার বের করতে হচ্ছে হলো আই, তাহলে আই সমান কি টাও বাই আলফা। টাও এর ভ্যালু কত ভাইয়া বলা আছে, টর্কের ভ্যালু তো কি দেওয়া আছে, আমাদের চাকার ভর দেওয়া আছে, তাহলে চাকার ভরের জন্য আমরা কি পাবো, এখানে জড়তার ভ্রামক পাবো। সো এখানে একটা জিনিস দেখো, এই যে আমাদের কি দেওয়া আছে, কৌণিক ত্বরণ দেওয়া আছে, বুঝছো? আমরা যদি টাও দিয়ে কি বের করতে পারবো এই জিনিসটা, আই এর ভ্যালু টাও দিয়ে কিন্তু বের করা যাচ্ছে না, মানে আমি জানি টাও সমান ভাইয়া আই আলফা, কিন্তু এখানে টাও এর মান তো দেওয়া নেই, তাহলে আমি কেন আই বের করব। সো আই এর মানটা আমার বেসিক সূত্রতে আসবে, সেটা হলো এম আর স্কয়ার, তাহলে এম এর ভ্যালু কত 10, আর এর চক্রগতি ব্যাসার্ধ দেওয়া আছে, তাই না? আচ্ছা, তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা চাকাটা মানে চাকতি ধরবো নাকি রিং ধরবো, কি ধরবো? এখানে একটা জিনিস দেখো, এটা কিন্তু বলা আছে চক্রগতি ব্যাসার্ধ, সো তোমার এখানে আর রিং টিং ধরার কোনো দরকার নাই। তুমি জানো চক্রগতি ব্যাসার্ধ থাকলেই এম কে স্কয়ার হয়, সো আমরা এখানে এম কে স্কয়ার লিখতে পারি, যেটা ভ্যালু হচ্ছে 0.5। বুঝছো? মানে চাকাটা রিং আকৃতির নাকি চাকতি আকৃতির এটা আমাদের ভাবার দরকার নেই, কারণ চক্রগতি ব্যাসার্ধই দেওয়া আছে। এই ভ্যালুটা কত আসে তোমার 0.5 মানে হাফ, তাই না? হাফ স্কয়ার করলে কত হয় 4 হয়, 1/4, তাহলে 10/4 মানে 2.5। সো এটা কি হবে 2.5 কেজি মিটার স্কয়ার। আচ্ছা, আই যদি পাই, আলফা দেওয়া আছে 2 রেডিয়ান, তাহলে টর্ক কি হবে দেখো, টর্ক হচ্ছে আমাদের 2.5 ইন্টু 2, তাহলে কি ভাইয়া 5 নিউটন মিটার, 5 নিউটন মিটার। টর্কের মাত্রা কোনটা, এম এল স্কয়ার পার টি স্কয়ার। তারপর কি বলছে, নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান একটা চোঙের ভর দেওয়া আছে 5 কেজি, অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক দেওয়া আছে 0.1 কেজি মিটার স্কয়ার। ঘূর্ণায়মান চোঙের ব্যাসার্ধ কত? তাহলে এখন আমরা ঘূর্ণায়মান চোঙে কি বের করব, ব্যাসার্ধ। সো একটা জিনিস খেয়াল করো, এটা যদি একটা রিং হয়, অনেকগুলো রিংকে যে আমরা বসে থাকি এইভাবে বসাই, তাহলে কি হয়ে যায় বলতো, রিং থেকে একটা ফাঁপা সিলিন্ডার হয়ে যায়, তাই না? সো অনেকগুলো রিংকে যে আমরা বসে ফাঁপা সিলিন্ডার বা চোঙ তৈরি হয়, ঠিক আছে? চোঙ আসলে আমাদের ইতিহাসের বইতে নিরেট চোঙ, ফাঁপা চোঙ ওইভাবে বলা আছে, তবে চোঙ বলতে আমরা সাধারণত কি দেখি, এটা ফাঁপাই থাকে, তাই না? তো চোঙ বলতে ফাঁপা সিলিন্ডারই ধরি। এখন একটা জিনিস মাথায় রাখবা, যে যদি এটা অক্ষ হয়, তাহলে দেখো অক্ষের সাপেক্ষে রিং এরও যা, ধরো একটা অক্ষ নিজে অক্ষের সাপেক্ষে রিং এর জন্য যা জড়তার ভ্রামক, চোঙের জন্য কিন্তু একই হবে, তাই না? যেহেতু অনেকগুলা রিংকে বসালে তোমার একটা চোঙ তৈরি হচ্ছে। তো আমরা জানি এটার জন্য হচ্ছে এম আর স্কয়ার, আই এর ভ্যালু, সেটাও কি হবে আই সমান এম আর স্কয়ার হবে। তাহলে এখান থেকে আমরা আর বের করতে পারবো না, আই দেওয়া আছে 0.1, তাহলে 0.1/5 রুট ওভার এটা করলে কি আসে, আমাদের আর এর ভ্যালু আসে, সেটা কত, রুট ওভার 0.1/5, এটা আসে আমাদের 0.14 মিটার। সো আমাদের এটাকে যদি আমরা ফাঁপা চোঙ বিবেচনা করি, তাহলে সেটা কত আসে, আর এর ভ্যালু 0.14 মিটার।
এবার বলছে এবি অক্ষের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ কত। তাহলে এখন কি হবে, এবি অক্ষ আর এটা দেখো ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, তাই না? এখান থেকে আমরা বুঝতেছি, আমরা জানি চাকতির জন্য ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে আমরা যদি চক্রগতি ব্যাসার্ধ এম কে স্কয়ার, মানে চক্রগতি ব্যাসার্ধ যদি কে হয় তাহলে কি এম কে স্কয়ার বা যত ভ্রামক সমান কি হবে, হাফ এম আর স্কয়ার। যেহেতু চাকতি তাই, তো আমরা এটা বলতে পারি এম কাটাকাটি যাবে, তাহলে কে সমান কি, কে সমান আর বাই রুট টু, আর এর ভ্যালু 2, তাহলে 2 বাই রুট টু, তাহলে কি আসে রুট টু আসে। সো এটা অ্যান্সার হবে রুট 2 মিটার। এরপর বলছে এবি অক্ষের সাপেক্ষে চাকতি জড়তার ভ্রামক সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ। তো এটা দেখো যদি এবি অক্ষ হয় আর এটা সিডি অক্ষ, এবি অক্ষের সাপেক্ষে আমাদের ইয়াটা কত, জড়তার ভ্রামকের ভ্যালু হাফ এম আর স্কয়ার। আর ভাই সিডি অক্ষের জন্য কত হচ্ছে, দেখো সিডি অক্ষের জন্য হাফ এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার হয়, তাই না? সো এটা আসে হাফ এম আর স্কয়ার 3/2 এম আর স্কয়ার। তো কাটাকাটি করে এম আর স্কয়ার কাটা যায়, 2 গুলা কাটা যায়, তাহলে কি আসে 1/3। তাহলে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ, তাহলে আই এবি বাই আই সিডি 1/3 আসে, তাহলে কত গুণ, 1/3 গুণ। কোন বস্তুর উপর প্রযুক্ত বল এফ অফ টি, এটা কি আছে সমীকরণটা দেওয়া আছে, এত হয় টি সমান 1 থেকে টি সমান এফ এর মধ্যে প্রযুক্ত বলের ঘাত। আমরা জানি বলের ঘাত সমান কি, সামেশন অফ এফ ডিটি, এফ এর ভ্যালু দেওয়া আছে তাই না? তো আমরা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে বসাই ক্যালকুলেটরে, টি স্কয়ার প্লাস টি প্লাস 2 ডিটি। তাহলে বসাও ইন্টিগ্রেশন অফ টি স্কয়ার প্লাস টি প্লাস 2 কত মধ্যে 1 আর 2, এটা আসি কত 5.83 নিউটন সেকেন্ড, 5.83 নিউটন সেকেন্ড। কোন বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক শূন্য কখন হবে, যখন ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টরের মানটা শূন্য হয়, মানে যদি আর এর ভ্যালু শূন্য হয়, ঠিক আছে? এরপর যদি বলের মান শূন্য হয়, যদি এফ শূন্য হয়, হ্যাঁ, অবস্থান ভেক্টর বল ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে, দেখো তাও কখন সইতে পারে, আর এফ সাইন থিটা। সো এটা যদি 0 হয় হবে, এফ যদি 0 হয় তাও হবে, আর এখানে কত হইতে হবে, 0 হইতে হবে তাই না? থিটা সমান যদি 0 হয় তখন 0 হবে, কিন্তু 90 ডিগ্রি হলে তো সাইন 90 ভ্যালু কত 1, তখন তো 0 হচ্ছে না, তাহলে থিটা সমান যখন 0 ডিগ্রি তখন হবে। সঠিক উত্তর হচ্ছে আমার 1 আর 2। নিচে কোন মৌলিক বলের পাল্লা সবথেকে কম, পাল্লা ধরে একদম কম, এটা কি দুর্বল নিউক্লিয় তাই না? সবল নিউক্লিয়ের জন্য হচ্ছে 10 টু দি পাওয়ার -15, দুর্বলের জন্য 10 টু দি পাওয়ার -16। মাইনাস পাওয়ার যত বেশি তার মান কি তত কম, এই জন্য দুর্বল নিউক্লিয় বলের মানে পাল্লাটা সব থেকে কম, আর বাকি দুটো তো অসীম। নিউক্লিয় বিটাক্ষয়ের জন্য দায়ী কোন বল, দুর্বল নিউক্লিয় বল। কেন্দ্র বিমুখী বলের উদাহরণ কোনটা, বৃষ্টি ভেজা রাস্তায় বাইসাইকেলের চাকা থেকে পানি ছিটকে পড়া, মানে যে পানি ছিটকে পড়া মানে কি, ছিটকে পড়া মানেই কেন্দ্র বিমুখী বল। এরপর পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ, এখানে তো কেন্দ্রমুখী বল আছে তাই না? আচ্ছা, এরপর বক্ষপথে দ্রুত গতিতে চলন্ত গাড়ি দুর্ঘটনায় পতিত হওয়া, মানে গাড়িটা ধর ঘুরতেছিল কিন্তু কি হয়ে গেল, হুট করে ছিটকে পড়ে গেল, তার মানে ছিটকে গেছে কোথায় 1 আর 3 নম্বরে, আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। এরপর দেখো কি বলছে, একটা বস্তুর উপর 600 নিউটন বল 1 মিনিট ক্রিয়া করে, তাহলে ভরবেগের পরিবর্তন কত, তাহলে কি ভাইয়া 600 ইন্টু 60 সেকেন্ড, তাহলে কি 3600 না? সো আমাদের কি আসে 1 মিনিট ক্রিয়া করে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, হ্যাঁ, তাহলে ভরবেগের পরিবর্তন কত 3.6 মানে 36, আর এখানে তিনটা শূন্য কিন্তু, তাহলে কত আসে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 3 আবার দাগাই দিও না, সেটা হবে 3.6 10 টু দি পাওয়ার 4। এরপর বলছে চিত্রের আলোকে কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটিকে ঘোরানো সব থেকে কঠিন হবে, বুঝছো? তাহলে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সব থেকে কঠিন হবে, একটা হচ্ছে জিএইচ, দেখো এটা হচ্ছে ওর শুরু আর এগুলো হচ্ছে অক্ষগুলা, কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সব থেকে কঠিন। তাহলে এখানে যদি আমরা দেখি সব থেকে দূরে কি আছে ভাইয়া, এবি অক্ষটা তাই না?
সো আমরা জানি এটা হচ্ছে তোমার মেইন কেন্দ্র, ঠিক আছে? কেন্দ্র থেকে যত দূরে দূরে যাচ্ছে, কেন্দ্র থেকে যত দূরে যাচ্ছে তত কি হবে, আমার টর্কের ভ্যালু বাড়ে, বা ভাবতে পারো তোমার কি হয়, জড়তার ভ্রামক বাড়ে। কেন্দ্র থেকে এক্স থেকে তোমার এক্স প্রাইম থেকে যত দূরে যাব তত কি হবে, আমাদের জড়তার ভ্রামকটা বাড়ে। সো এই কারণে এবি যেহেতু সব থেকে দূরে আছে, তাহলে কি হবে, এবি অক্ষের সাপেক্ষে ঘোরানোটা সব থেকে কঠিন। কেন? কারণ এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা সব থেকে বেশি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এখানে আমার টর্কও অনেক বেশি লাগবে, যেহেতু জড়তার ভ্রামক বেশি, টর্ক বেশি, এই কারণে এবি অক্ষের সাপেক্ষে ঘোরানো সব থেকে কঠিন। কোনো বস্তুর উপর একই সময় একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয়, লব্ধি যদি শূন্য হয়, ত্বরণ কি হবে, স্থির থাকবে, মানে ত্বরণ হবে শূন্য। গতিশক্তি এটাও স্থির থাকবে, কারণ হাফ এম ভি স্কয়ার, ভি এর কোনো পরিবর্তন নাই, ভরবেগেরও পরিবর্তন নাই, কারণ বল না থাকলে তো ভরবেগ পরিবর্তিত হবে না। সো সঠিক উত্তর 1, 2, 3। ত্বরণ 0 মানে কি স্থিরই থাকতেছে, এটা তো আর বাড়তেছে না। নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত একটা নিয়ার সিলিন্ডারের ভর দেওয়া আছে, জড়তার ভ্রামক দেওয়া আছে, তাহলে তোমার ব্যাসার্ধ কত, সিলিন্ডারের ব্যাসার্ধ কত? তাহলে কি বলছে, নিয়ার সিলিন্ডার, তাহলে কি হবে, হাফ এম আর স্কয়ার সমান আই, আই এর ভ্যালু দেওয়া আছে, আর এটা ভ্যালু কি, হাফ ইন্টু 0.5 ইন্টু আর স্কয়ার সমান কি 0.25। সো আমার এই ভ্যালুটা কত আসে, এটা আসে হচ্ছে ভাইয়া 1 মিটার, বুঝছো, আর সমান 1 মিটার, এখানে 1 মিটার তো নাই, আমাদের এখানে ইয়াতে ভুল আছে। আর যদি আমি এটা না ধরি, একটু 1/4, কথা হচ্ছে নিয়ার সিলিন্ডার যখন বলবে, বুঝছো, এখানে আমার হাফ এম আর স্কয়ারই ধরতে হয়। যদি আমি হাফ এম আর স্কয়ার না ধরে এম আর স্কয়ার ধরি, তখন কিন্তু মিলে আসলে, তখন 0.707 আসে, এটা ঠিক আছে, তখন আসে। কিন্তু এটা তো আমাদের নিয়ম না, আমাদের নিয়ম হচ্ছে আর সমান 1 মিটার, কারণ আমাকে এটা হাফ এম আর স্কয়ার ধরতে হবে। যদি ফাঁপা বলতো তখন এম আর স্কয়ার ধরতাম, তখন তো 0.25। সো দেখো এম এর ভ্যালু কত, 500, তার মানে এটা হাফ, আর 1.25 এটা 1/4 ধরলাম, আর স্কয়ার। তাহলে কি আসে, আমার আর স্কয়ার সমান আসতো তখন হাফ, আর সমান আসতো √1/√2, এটা ভ্যালু আমরা জানি 0.707 আসে। এখান থেকে বলতে পারি যে আনসার আছে, কিন্তু এটা তো আর নিয়ম না। আমাদের যদি এটা ফাঁপা সিলিন্ডার হইতো তখন এটা ঠিক ছিল, নিয়ট হলে তো খাটবে না, বুঝছো? তাহলে আর সমান 1, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর তোমার যদি মনে হয় যে আমি দাগায় দিয়েই আসবো, ফাঁকা রাখবো না, তখন তুমি 0.707 দাগায় আসতে পারো, কারণ হয়তো প্রশ্ন মিস্টেকে এটা নিয়ট না হয় কি হবে, ফাঁপা সিলিন্ডার হবে, তখন ঠিক ছিল। এরপর দেখো বস্তুগুলো সমতরণে গতিশীল, এই ধরনের সিস্টেমের বেলায় খেয়াল রাখবা সবসময় কি সেম, এ সেম থাকবে। ত্বরণ যদি সবার সেম হয়, তাহলে আমার এ ভ্যালু কি হবে, f ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে 150 বাই কত, দেখো 10, 10 আর 5 15, 15 15 30, সেটা কত আসে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আর এটা খেয়াল রাখবো যে প্রতিটার উপর প্রযুক্ত বল হবে এম এ। তাহলে দেখো এটা যদি 15 কেজি, তো এটার জন্য কি হবে, এটাও 5 মিটার পার সেকেন্ড স্কয়ার যাচ্ছে, তো 5 15 কত হয়, 75। সো এখানে প্রযুক্ত হবে কত নিউটন, 75 নিউটন। ঠিক একইভাবে এই যে 10, এটার উপর কত হবে, 5 × 10, তাহলে 50 নিউটন। 15 উপর কত হয়, 25 নিউটন, বুঝছো, এরকম। এইভাবে টোটাল আমরা দেখবো যে টোটাল হয়ে গেছে 150 নিউটন। সো এই 150 নিউটন যে বলটা আছে, এটা কি হবে, ভাগ হতে থাকবে। এখানে হবে 15 কেজির জন্য সেটা হবে 75, 10 কেজির জন্য সেটা হচ্ছে আমার 50 নিউটন, 50 75 কত হয়, 125 হয়ে গেছে। আর এখানে কি 25 নিউটন 5 কেজির জন্য। ওকে, এরপর রৈখিক ভরবেগের মাত্রা কি, এটা হচ্ছে তোমার এমভি, এম এর জন্য কি এম, আর ভি এর জন্য এল পার টি, তাহলে এম এল পার টি রৈখিক ভরবেগ। একটা বস্তু ত্বরণ থাকবে কখন, যদি বল প্রযুক্ত হয় তাহলেই ত্বরণ থাকবে। ঘূর্ণায়মান একটা বস্তু জড়তার ভ্রামক দেওয়া আছে 2 কেজি মিটার স্কয়ার, বস্তুটাকে 10 স্কয়ার জুল ঘূর্ণন গতিশক্তি ঘোরালে আর কত কৌণিক বেগের প্রয়োজন হবে, ঘুরতে গেলে কত লাগবে। তাহলে দেখো হাফ আই ওমেগা স্কয়ার সমান কি 10 স্কয়ার। সো এটা আবার 2 দেওয়া আছে, তাহলে 2 আর হাফ কাটাকাটি যায়, তাহলে ওমেগা সমান কি হবে 10, তাহলে 10 রেডিয়ান পার সেকেন্ড হবে, এটা ভ্যালু 10 রেডিয়ান পার সেকেন্ড। এরপর দেখো পিআর কিউ স্থান আছে,
9 মিটার 16 মিটার ব্যাসার্ধের দুটো বাঁকের রাস্তা, প্রতিটা বাঁকে ব্যাংকিং কোণ দেওয়া আছে 3 ডিগ্রি, রাস্তার প্রশস্ত দেওয়া আছে কি 5 মিটার। তাহলে রাস্তার প্রশস্ত আমাদের হচ্ছে 5 মিটার। আমরা কি জানি h সমান কি হয় d sin থিটা, তাই না? তাহলে কি 5 ইনটু sin 3 ডিগ্রি, আমাদের এটা অ্যান্সার কত আসে 5 ইনটু sin 3 ডিগ্রি 0.262 মিটার, 0.262 মিটার। আমাদের পরের প্রশ্ন দেখো, পি ও কিউ স্থানের রাস্তা দুইটাতে যদি কোনো গাড়ির সর্বোচ্চ গতিবেগ অনুপাত এটা কত হবে? তো আমরা জানি ভাইয়া গতিবেগের জন্য কি ভি স্কয়ার সমান কি আর জি ট্যান থিটা, এটার উপর কি হবে রুট হবে, তাই না? রুট ওভার আর জি ট্যান থিটা। তাহলে আমাদের কি ভ্যালুগুলো দেওয়া আছে? হ্যাঁ, প্রথমটা বলা আছে 9, পরেরটা দেওয়া 16। তাহলে v1 বাই v2 এটা কি হবে বলো তো? রুট ওভার 9 ডিভাইড বাই 16। সো এটা হচ্ছে আমাদের 3/4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3:4। আচ্ছা, কোন বিন্দু বা অক্ষের সাপেক্ষে কোন বলের ভ্রামককে কি বলা হয়? টর্ক বলা হয়। তারপর দেখো, কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? আমরা জানি কৌণিক ভরবেগ mvr হয়, তারপর mr² ওমেগা হয়, তারপর এখানে কোনটা সঠিক নয়? তারপর m ওমেগা স্কয়ার, এটাও কিন্তু সঠিক না, কারণ আমরা জানি m ওমেগা স্কয়ার এটা আসলে কেন্দ্রমুখী বলের জন্য হয়। m ওমেগা স্কয়ার কার জন্য হয়? কেন্দ্রমুখী বলের জন্য। আর বল ভাই এটা কি সঠিক? দেখো m v স্কয়ার বাই ওমেগা, ওমেগাকে আমরা যদি v বাই r লিখি কি আসে বলো তো? m v r আসে না? v আর v স্কয়ার কাটাকাটি গিয়ে কি আসে? m v r আসে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা, কারণ এটা একটা কেন্দ্রমুখী বলের সূত্র। চিত্র 1 আর 2 এ উল্লেখিত জড়তার ভ্রামকের অনুপাত, আচ্ছা যখন তোর একে থাকবে কোণায় কি আসে 1/3, তাহলে একের জন্য i1 কি আসবে 1/3 ml স্কয়ার। আর i2 এর জন্য কি ভাইয়া? i2 এর জন্য 1/12 হবে, তাহলে এখানে 1/3 আর এখানে 1/12। সো আলটিমেটলি কি হয় আমাদের 12/3 ml স্কয়ার। 12/3 মানে কি 4, তাহলে 4 আগে আসতেছে না, তাহলে এটা কি হবে আমাদের উত্তর 4:1। তাহলে 4/1 আসে, তাহলে এটা হবে 4:1 আমাদের অনুপাত, কারণ 12 উপরে যাবে 3 নিচে থাকবে। এরপর দেখো চক্রগতি ব্যাসার্ধের মান কত? 1 অনুযায়ী। আচ্ছা আমরা ধরলাম চক্রগতি ব্যাসার্ধ যদি k হয়, তাহলে এটা লেখা যায় না mk² সমান 1/3 ml স্কয়ার। সো এখানে আমরা যদি লিখতে পারি k সমান কি l/√3, l/√3। তাহলে l এর ভ্যালু যদি হয় 1, তাহলে এখানে কি হবে 1/√3 হবে। বলে ঘাত দ্বারা কি বোঝায়? আমাদের রৈখিক ভরবেগের পরিবর্তন, তাই না? বলে ঘাত হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তন। ঘর্ষণ বল বস্তুর বেগের মধ্যবর্তী কোণ হয় কি পাই বা 180 ডিগ্রি, কারণ বস্তুর বেগ যেদিকে ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে। কৌণিক ভরবেগের একক কি? আমরা জানি কৌণিক ভরবেগের জন্য সেটা হচ্ছে তোমার mvr, তাহলে mvr, m এর জন্য কেজি, v এর জন্য মিটার পার সেকেন্ড, আর এর জন্য মিটার, তাহলে এটা কি হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ডি নাম্বার। একটা ঘড়ি কাঁটা যদি প্রতি মিনিটে 10 বার ঘুরে, তাহলে কৌণিক বেগ কত? প্রতি মিনিটে 10 বার ঘুরে, তো ধরে নেই এটা হচ্ছে তোমার সেকেন্ডে কাটা, নাইলে তো হচ্ছে না। তাহলে দেখো সেকেন্ডে কাটার জন্য সেকেন্ডে কাটা ধরি এইটা হলো 12, তাহলে কত সময় পরে আবার 12 দাগে আসবে? 60 সেকেন্ড বা 1 মিনিট পর, তাই না? তাহলে নিচে হচ্ছে 60। প্রতি মিনিটে কতবার ঘোরে ভাইয়া? তাহলে এই 60 মিনিটে এটা ঘুরতেছে কতটুকু? 10 বার, মানে 60 সেকেন্ডে 10 বার ঘুরে, তাহলে 2 পাই ইনটু 10। আমরা জানি ওমেগা ভ্যালু কি? ওমেগা ভ্যালু হচ্ছে 2 পাই n, আর সেকেন্ডে কাটা না হলেও হবে, এটা এমনি হলেও হবে 2 পাই n বাই t, t এর ভ্যালু 60 সেকেন্ড, 2 পাই ইনটু n, n এর ভ্যালু তো দেওয়া আছে 10, তাহলে কত 20 পাই বাই 10, তাহলে কত আসে পাই বাই 3 আসে। সো আমার সঠিক উত্তর হচ্ছে পাই বাই 3 রেডিয়ান পার সেকেন্ড। এরপর দেখো ক্রিয়ার প্রতিক্রিয়া বলে মধ্যবর্তী কোণের মান কত? 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। জড়তার ভ্রামকের একক কোনটা? কেজি মিটার স্কয়ার, এগুলো আবার বলা লাগবে? আচ্ছা নিচে কোন সম্পর্কটা সঠিক না? এখন আমরা জানি F সমান ডিপি ডিটি, হ্যাঁ, আবার L সমান কি ডিপাই ডিটি? না ভাইয়া, এটা হচ্ছে তোমার টাও সমান ডিএল ডিটি, তাই না? যে আমার টাও হচ্ছে তোমার কৌণিক ভরবেগের পরিবর্তনের সমান সময়ের সাপেক্ষে। সো এটা হবে সি নাম্বার, আমাদের এটা ভুল। বাকিগুলো দেখো টাও সমান এফ ভেক্টর ক্রস আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আর এল ভেক্টর সমান আর ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা ঠিক আছে। কোন বস্তুর প্রযুক্ত বল যদি শূন্য হয়, তাহলে বস্তুর বেগটা ধ্রুব থাকবে, ত্বরণ শূন্য হবে,
ভরবেগ ধ্রুব থাকবে। ঠিক আছে, এরপর ধর একটা গাড়ি 400 মিটার ব্যাসার্ধের সমতল বৃত্তাকার পথে 40 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে, গাড়ি ভর যদি এত হয় ঘর্ষণ বল কত? আচ্ছা, সো আমরা ঘর্ষণ বলটা এখানে কিভাবে বের করব? দেখো, এই গাড়িটা যে কেন্দ্রমুখী বল এটা যোগান দিচ্ছে কে? যখন বৃত্তাকার পথে ঘুরবে কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে ঘর্ষণ বল। সো আমরা এইভাবে বের করতে পারি যে mv স্কয়ার বাই r, এই ভ্যালুটা কত আসে? mv স্কয়ার বাই r, m এর ভ্যালু দেওয়া আছে তোমার 1100, v এর ভ্যালু কত ভাই? v স্কয়ার, তাই না, 40 স্কয়ার, আর r এর ভ্যালু কত? r এর ভ্যালু 400 মিটার। তাহলে আমরা দেখি কত আসে, এটা আসে 4400 নিউটন, 4400 নিউটন। কি বলছে? p থেকে r, এটাতে বস্তুটা কিভাবে পৌঁছাবে? এখন এখানে একটা ত্বরণ কাজ করে, তাই না, আমরা জানি mg sin থিটা ত্বরণ, তাহলে কি এর ত্বরণটার মান হবে, মানে বলের মান mg sin থিটা, ত্বরণ হবে আমার g sin থিটা, তাহলে এটা সমত্বরণে পৌঁছাবে, তাই না, এটা সমত্বরণে পৌঁছাবে। p আর তলে নামার সময় বস্তুর উপর ক্রিয়াশীল বল কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ভুল করছি একটা, সেটা হচ্ছে আমার sin থিটা কখন হইতো জানো? sin থিটা হয়তো তখন যদি এই থিটাটা নিচে থাকতো, তখন sin থিটা হয়। যেহেতু থিটা উপরে চলে গেছে তাহলে এটা কি হবে বলো তো? এইখানে তাহলে এখন হবে mg sin 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই ভ্যালুটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালু কি ভাইয়া? সেটা হচ্ছে mg cos থিটা, তাই না, mg cos থিটা। তাহলে সমত্বরণে পৌঁছায়, ঠিক আছে, সেটা ভ্যালুটা কি, মানে এখানে ক্রিয়াশীল বল হচ্ছে mg cos থিটা, কারণ থিটা এখন উপরে চলে গেছে, আর এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার বা 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান একটা গাড়ি কেন্দ্রমুখী ত্বরণ এত, বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? কেন্দ্রমুখী ত্বরণ যদি আলফা হয়, কেন্দ্রমুখী ত্বরণ মানে কি তোমার হচ্ছে ওমেগা স্কয়ার আর, তাই না, বা ভি স্কয়ার বাই আর বলো, তাহলে আরো বেশি ইজি হয়, ভি স্কয়ার বাই আর। এখন ভাইয়া আমার এই 72 কে তাকে কনভার্ট করতে হবে, 72 বাই 3.6 যদি আমরা করি তাহলে মিটার পার সেকেন্ডে পাবো, এটা কত আসে? 20 আসে। তাহলে কত হবে? 20 স্কয়ার বাই, যদি এটা আর সমান কি, এটা হলো কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ কি আলফা সি দিলাম বা এসি দিলাম, এসি, তাহলে ভি স্কয়ার বাই এসি যদি দেই, ভি স্কয়ার বাই 2, এটাই কি আর এর ভ্যালু না? তাহলে 20 স্কয়ার মানে কি 400, 400 ভাগ 2 200 হয়, তাই না, তাহলে আমার ব্যাসার্ধ হবে এখানে 200 মিটার। বল ও বলের ক্রিয়াকারের গুণফলকে কি বলা হয়? তাহলে দেখো, বল আর বলের ক্রিয়াকারের গুণফলকে আমরা জানি বলা হচ্ছে বলের ঘাত। তারপর রাস্তার ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভরশীল নয়? বস্তু বেগের উপর নির্ভর করে, ভি স্কয়ার বাই আর জি সবার উপর নির্ভর করতেছে, এম কি আছে ওখানে? না, তাহলে বস্তুর ভরের উপর নির্ভর করে না। 1 নিউটন ঘর্ষণ জনিত রাস্তার উপরে 2 কেজি ভরের বস্তুর উপর 5 মিটার পার সেকেন্ড বল, তাহলে কার্যকর বল কত? 5 দুগুণী 10, আর ঘর্ষণ বল কত? 1, তাহলে টোটাল কতটুকু দেওয়া লাগবে? 11 নিউটন বল দেওয়া লাগবে। 2 কেজি ভরে একটা চাকার ব্যাস 50 সেন্টিমিটার, এতে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক দেওয়া লাগবে? আচ্ছা, চাকার ব্যাস দেওয়া আছে, তাহলে কি বলছে আমাদের 2 কেজি ভরের একটা চাকার ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে করতে পারি? ধরো আমরা জানি টর্ক সমান হচ্ছে টাও সমান আই আলফা, আই এর ভ্যালু এটার জন্য কি চাকা, চাকা কি একটা চাকতি টাইপ আমরা চিন্তা করতে পারি, তাহলে সেখানে হবে হাফ এম আর স্কয়ার, এইটার সাথে আলফা, ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 2, আর এর ভ্যালু কত ভাইয়া? আর এর ভ্যালু হচ্ছে 50 ব্যাস, তাই না, তাহলে এটা হচ্ছে 0.25 মিটার, এটার উপর স্কয়ার, আলফা এর ভ্যালু 2, সো আমরা দেখি কি আসে, কাটে কেটে গেল 2, 0.25 স্কয়ার, এটা আসে 0.125 নিউটন মিটার, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, 100 কেজি ভরের একটা পাথরকে যদি 200 মিটার উচ্চতায় ফেলে দেওয়া হয়, বাতাসে অগ্রসর করলে 3 সেকেন্ড পর কত উচ্চতায় থাকবে? তাহলে ভাই অতিক্রম করবে কতটুকু? আমরা যে অতিক্রম করতেছি এইচ সমান অতিক্রান্ত উচ্চতা, এইচ না দিয়ে এস দিলাম তো আরো সুবিধা হবে, তখন এস সমান হাফ জিটি স্কয়ার, তাই না, শূন্যস্থান থেকে যেহেতু, হাফ ইন্টু 9.8 ইন্টু 3 স্কয়ার,
এটা কত আসে 44.1 মিটার। তাহলে কতটুকু উচ্চতা আছে মাটি থেকে? তাহলে মাটি থেকে যে উচ্চতাটা থাকবে সেটা হচ্ছে আমার 200 মাইনাস 44.1, সেটা কত আসবে 155.9 মিটার। আমাদের সঠিক উত্তর হচ্ছে 155.9 মিটার। কোন ধরনের গতির ক্ষেত্রে বল ও বলের দিকে বস্তুর মধ্যবর্তী কোণ 0 হয়? একমাত্রিক গতিতে। আর একমাত্রিক গতি তো একটাই, বল যেদিকে বস্তুর একমাত্রিক কি একটা রেখা বরাবর না, তাহলে বল যেদিকে তোমার বস্তুর সরণ ওই দিকে, এই জন্য মধ্যবর্তী কোণটা 0 হচ্ছে। টর্কের মাত্রা কোনটা? টর্কের জন্য কি নিউটন মিটার একক, তাই না? তাহলে নিউটনের জন্য ml স্কয়ার পার টি স্কয়ার, এটার জন্য আবার নিউটনের জন্য কি ml পার টি স্কয়ার, তাই না? এল, আবার এখানে এল গুণ, তাহলে কি বলতে পারি আমরা আলটিমেটলি ml স্কয়ার পার টি স্কয়ার। ডাব্লিউ ওজনের এক ব্যক্তি লিফটে এ ত্বরণে ঊর্ধ্বগামী হলে ব্যক্তির ওজন কত হবে? তাহলে ঊর্ধ্বগামী যখন হয় চলে তখন কি হয়, ওজনটা হয় আর সমান mg প্লাস ma। কেন হয় তোমাদের আগে বলছিলাম আমি ক্লাসের শুরুতেই। সো আমি যদি এটাকে ডাব্লিউ দিয়ে ভাগ দিতে চাই, বা ধর আমি ডাব্লিউ কমন নিচ্ছি, mg কে কমন নিলাম, তাহলে কি আসে 1 প্লাস ma বাই mg। আমি এটা লিখতে পারি w ইন্টু 1 প্লাস কি হবে a বাই g, 1 প্লাস a বাই g। তাহলে আমাদের ওজন হচ্ছে এইটা w ইন্টু 1 প্লাস a বাই g। এবার আসি ব্যাংকিং বিহীন অনুভূমিক সমতল রাস্তায় নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? এখন ভাই তুমি নিরাপদে বাঁক নিবা, ওখানে তোমার কেন্দ্রমুখী বল যোগান দিবে কে? রাস্তার ঘর্ষণ বল। এখন কথা হচ্ছে তোমার এই যে কেন্দ্রমুখী বল, এটা ঘর্ষণ বল থেকে কম হবে কেন? কারণ আমরা জানি কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলটা সমান। তুমি এখন অন্য কনসেপ্টে আসো, এভাবে চিন্তা করো যে কেন্দ্র বিমুখী বলটা যদি আবার ঘর্ষণ বল থেকে বেশি হয়, তাহলে তো ঘর্ষণ দিয়ে আটকাইতে পারবা না, ছিটকে পড়ে যাবা, তাই না? তার মানে অবশ্যই ঘর্ষণ বলটা কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্রমুখী বল ওইটা থেকে বড় হইতে হবে, অথবা সমান হইতে পারে। তাহলে এই জন্য সমান হইতে পারে, ঠিক আছে। আর ঘর্ষণ বলটা বড় হবে, ঘর্ষণ কিন্তু ছোট হওয়া যাবে না, বড় হবে অথবা সমান হবে। আমার সঠিক উত্তর হচ্ছে 2 আর 3। কারণ যদি ঘর্ষণ বল ধরো হয় 10 নিউটন, কেন্দ্রমুখী বা বিমুখী বল হয়ে গেল 15 নিউটন, তাহলে কেন্দ্র বিমুখী বল 15 নিউটন হয়ে গেল, তাহলে ঘর্ষণ বল কি থামাইতে পারবে ওকে? না, গাড়িটা ছিটকে পড়ে যাবে। সেই কারণে আমাদের সেন্ট্রিপেটাল যে ফোর্স আসলে কেন্দ্রমুখী বলটা, এটা কি হবে, ঘর্ষণ থেকে কম হবে। নিউটনিয়ান বলবিদ্যা অনুযায়ী কোনটা ধ্রুব না? আমরা জানি ভরবেগটা চেঞ্জ হয়, কারণ বেগ চেঞ্জ হচ্ছে তার সাথে ভরবেগও চেঞ্জ হয়, বাকিগুলো ধ্রুব। কোনো বস্তুর উপর নিট টর্ক যদি শূন্য হয় তাহলে কোনটা ধ্রুবক থাকবে? তাহলে যদি নিট বল শূন্য থাকে তখন কি থাকে, রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। আর নিট টর্ক যদি শূন্য থাকে তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। এরপর দেখো 1000 কেজি ভর একটা গাড়ি 300 নিউটন ঘর্ষণযুক্ত রাস্তায় 4 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলে, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1000 ইন্টু 4 কত, 4000, আর প্লাস 300 তাহলে কত, 4300 নিউটন, তাই না? টোটাল তাহলে 4300 নিউটন। এরপর দেখো বন্দুকের আদি ভরবেগ কত? তাহলে 150 আর 5 গ্রাম, তাহলে এটা কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু কত হচ্ছে 150। তাহলে আদি ভরবেগ, দাঁড়াও এখানে একটা ব্যাপার আছে, ধাক্কা দিয়ে বের হয়। আচ্ছা, আদি যখন ভরবেগ থাকে তখন তো বন্দুকও স্থির, গুলিও স্থির, সেটা হবে 0, বুঝছো? এই যে 0 কেজি মিটার পার সেকেন্ড, ওই যে বলছিলাম যে ফিজিক্সে যদি কখনো 0 থাকে তুমি আগে দেখবা এই 0টা উত্তর কিনা। যখন তুমি শিওর হচ্ছে 0 উত্তর না, তখন বাকি অপশনগুলোর দিকে তাকাবা। এখন বলছে বন্দুকটা কত বেগে পেছনে ছুড়ে আসবে। যেহেতু তোমার আদি ভরবেগ 0, তাহলে ডান পাশে 0। এখন ফাইনাল ভরবেগ ধরো বন্দুকের জন্য হচ্ছে স্মল এমভি, সরি গুলির জন্য স্মল এমভি, আর বন্দুকের জন্য যদি ক্যাপিটাল এমভি হয়, তাহলে আমরা কি বলতে পারি, ক্যাপিটাল ভি সমান মাইনাস এমভি বাই ক্যাপিটাল এম। এটা কত বলা আছে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ভি এর ইয়া হচ্ছে তোমার কত দেওয়া, 150, এখানে 3, ঠিক আছে। তাহলে ইন্টু 150 ডিভাইড বাই 3। সো মাইনাস মানে কি তোমার এই যে পশ্চাৎ বেগ, তাহলে মাইনাসটা লিখলাম না, বাকি आंसर কি আসে আমরা দেখি।
এটা আসে হচ্ছে আমাদের 0.25 মিটার পার সেকেন্ড। এরপর দেখো কোনো কণা ব্যাসার্ধ ভেক্টর যদি হয় r ভেক্টর, রৈখিক ভরবেগ যদি হয় p ভেক্টর, কৌণিক ভরবেগ l ভেক্টর, প্রস্থ হল f ভেক্টর, ক্রিয়াশীল টর্ক আছে। যাই হোক, এখন বলছে টাও আর l এর মান কোনটা সমান। টাও এর জন্য আমরা জানি r ভেক্টর ক্রস f ভেক্টর, আর l এর জন্য r ভেক্টর ক্রস p ভেক্টর। প্রথমে পেয়ে গেছি তাই না? টাও সমান r ভেক্টর ক্রস f ভেক্টর, l এর জন্য r ভেক্টর ক্রস p ভেক্টর। তারপর দেখো তোমাকে বলছে একই ভর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার চাকতি একটা রিং এর কেন্দ্র দিয়ে অবিলম্বগামী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে প্রথমটার জন্য আমরা চিন্তা করি, এর যদি হয় mk1 এটার উপর স্কয়ার, রিং বলছে না চাকতি, প্রথম চাকতি, তাহলে হাফ m r স্কয়ার, তাহলে k1 সমান কি ভাইয়া r/√2। ওকে, আবার রিং এর জন্য mk2 স্কয়ার সমান কি mr স্কয়ার। তাহলে k2 সমান কি বলতো? k2 সমান হচ্ছে আমার r। তাহলে অনুপাত যদি আমরা করি k1:k2 কি আসে? r আর কাটাকাটি যায়, k1/k2 কি হয় r/√2 r, তাহলে কি আসে 1/√2 আসতেছে তাই না? তাহলে এটা হবে তোমার 1/√2 অ্যান্সার। কোন কণা বিনিময়ের মাধ্যমে সবল নিউক্লিয় বল কাজ করে? আমরা জানি মেজন আর গ্লুয়ন এই দুইটার বিনিময়ের ফলে কাজ করে। কোন ভৌত রাশিটা যে কোনো সংঘর্ষে সংরক্ষিত হয়? তোমার মোট যে শক্তি এটা সংরক্ষিত হবে এবং ভরবেগটা সাধারণত সংরক্ষিত হয়। মোট শক্তি, রৈখিক ভরবেগ আর কি, কণিক না, ঠিক আছে? এখন তাহলে মোট শক্তি কেন সংরক্ষিত হয়? ধরো গতিশক্তি যদি সংরক্ষিত নাও হয়, তাহলে ওই শক্তিটা কোনো একটা শক্তিতে কনভার্ট হয়, তাপ শক্তি, স্থির শক্তি, যেটাই কনভার্ট হোক না কেন, আলটিমেটলি তো মোট শক্তিটা সমান থাকে সেইটা। আবর্তন ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা কি জানি? ক্ষমতা। দেখো ক্ষমতা এর বেলায় কি ছিল? p সমান fv, তাহলে এটার বেলায় কি হবে? আবর্তনের বেলায় টাও ইনটু ওমেগা, তাই না? টাও ওমেগা, তাহলে হবে টর্ক ইনটু কৌণিক বেগ। এটাই হচ্ছে আমাদের ক্ষমতা। টর্কের একক কি? নিউটন মিটার, ঠিক আছে, ডাইন সেন্টিমিটার, ঠিক আছে, ফুট পাউন্ড, এটাও তোমার হচ্ছে ফুট পাউন্ড বা এফপিএস এককের একক ফুট পাউন্ডাল। তাহলে টর্কের একক আমাদের কিন্তু তিনটাই, এটা তোমার একটু খেয়াল রাখো, টর্কের একক এখানে তিনটাই হবে, ফুট পাউন্ডালও একটা টর্কের একক, আবার একই সাথে কিন্তু এগুলো কাজেরও একক, ঠিক আছে? কি বলছে? একটা বস্তু কণার রৈখিক বেগ কত? ab 2 গ্রাম, 6 গ্রাম, 4 গ্রাম, ভর তিনটা বস্তু কণা, যথাক্রমে a b c ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার ঘুরে, কৌণিক ভরবেগ দেওয়া আছে, এখন বলছে অক্ষ থেকে এদের দূরত্ব দেওয়া আছে, তাহলে এই কণার রৈখিক বেগ কত? 20 বার আবর্তন করে, তাহলে কি ওমেগা ইনটু আর না? ওমেগার ভ্যালু কত? প্রতি সেকেন্ডে 5 সেকেন্ডে 20 বার, তাহলে 2 পাই ইনটু 20 ডিভাইডেড বাই 5 সেকেন্ডে যেহেতু, আবার 5 সেন্টিমিটার, তাহলে 5 × 10⁻²। আমাদের আলটিমেটলি কি আসে এটা অ্যান্সার? 1.256। এরপর দেখি কৌণিক ভরবেগের ক্ষেত্রে নিচে কোনটা সঠিক। তাহলে এই যে কৌণিক ভরবেগ, সেটার জন্য কি হয় আমাদের? আমরা সবগুলা ভ্যালুগুলা বের করি। কৌণিক ভরবেগ, তাহলে আমরা হচ্ছে একটু বের করে দেখি কোনটা কি আসছে, ক্যালকুলেটর যদি বের করি। প্রথমটার জন্য mvr, কৌণিক ভরবেগ হচ্ছে তোমার mvr বা m ওমেগা স্কয়ার, তোমার যেটা ইচ্ছা তুমি এভাবে করতে পারো। সবার জন্য কি ভাই ওমেগাটা সেম, তাই না? তাহলে ওমেগার ভ্যালুটা আমরা সেম রাখতেছি। তাহলে দেখো ওমেগার ভ্যালুটা যেহেতু সেম, সো আমাদের ইয়া থেকে এটা ওমেগা লাগতেছে। কৌণিক ভরবেগের ফর্মুলা দেখো, কৌণিক ভরবেগের জন্য আমরা জানি এটা হয় m r স্কয়ার ওমেগা। কিভাবে পাইলাম? আমরা জানি কৌণিক ভরবেগ মানে i ওমেগা, তাহলে i এর জন্য m r স্কয়ার, সেখান থেকে m r স্কয়ার ওমেগা। ওমেগা তো সবার সেম, তাহলে আমার শুধুমাত্র অনুপাত কার করা লাগবে বলতো? m r স্কয়ার, তাহলে m1 r1 স্কয়ার এটা ইজ টু m2 r2 স্কয়ার ইজ টু হচ্ছে m3 r3 এটা স্কয়ার। সো তোমরা এটা ভ্যালুগুলো বের করো। আচ্ছা, ভ্যালু বের করলে আমাদের যে রেশিওটা আসে সেটা হচ্ছে 50:96 কত আসে? 36। সো এখানে আমরা যেটা দেখতেছি যে 2 নাম্বারটা বড়, তার থেকে বড় হচ্ছে 3 নাম্বার, তারপর 3 নাম্বারটা এ নাম্বার LA, তারপর হচ্ছে LC। তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে এটা 96 আগে,
তাও 50, তারপর হচ্ছে 36। তাহলে আমাদের ক্যালকুলেটর দিয়ে বের করলে এটা আসে। নেক্সট কোশ্চেন আমরা দেখি কি বলছে, একটা পাতলা বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে। সো ধরো এটা একটা চাকতি, সেটার ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। আমরা জানি একটা বৃত্তাকার চাকতি আমরা বলছিলাম না যে যদি অবিলম্ব দিয়ে যায় তাহলে সেটার জন্য জড়তার ভ্রামক হচ্ছে হাফ mr স্কয়ার, আর যখন ব্যাস বলো তখন কি হবে 1/4 mr স্কয়ার হবে। রাস্তার বাঁকে কোনো একটা গাড়ির যে সর্বোচ্চ নিরাপদ বেগ এটা কিসের উপর নির্ভর করে। আমরা জানি ভরের উপর নির্ভর করে না, বাকি দুইটার উপর নির্ভর করবে। ভি স্কয়ার বাই আর জি, তাহলে 1 আর 3 হবে আমাদের সঠিক উত্তর। চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে, কৌণিক ভরবেগ বের করতে বলছে, তাহলে 2 ইন্টু কি 2 পাই ইন্টু 30/60, সো আলটিমেটলি 2 পাই। তারপর দেখো টর্কের অপর নাম কি, টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল। এরপর দেখো 4 নিউটন বল একটা বস্তু বুঝে 1 সেকেন্ড বেগে ক্রিয়া করে, তাহলে ভরবেগের পরিবর্তনও কত, এফ ইন্টু টি না, তাহলে 4 মিটার কেজি মিটার পার সেকেন্ড। এটা আমরা পারবো, এগুলা ইজি জিনিস, টাইম নষ্ট করবো না। টর্ক যদি হয় টাও আর এগুলা হয় তাহলে আমরা কি জানি টাও সমান আই আলফা, শেষ। এরপর এসি ঘর্ষণী তলে বস্তুটা নামতেছে, তাহলে ওই নামার সময় এর উপর তলে প্রতিক্রিয়া বল কত। দেখো ওজন যদি এমজি হয় এই দিকে, দেখো এমজি ভাই খাড়ার নিচে দিয়ে কাজ করে তাই না, এই থিটা এখানে গেলে এটা কিন্তু থিটা হয়, এটা আমরা জানি। কারণ দেখো এই অংশটাও 90 মাইনাস থিটা, তুমি ত্রিভুজ গঠন করো তাহলে এটাকে আমরা কি বলি 90 মাইনাস থিটা। তাহলে আবার এই পুরোটা মিলে কি 90 ডিগ্রি না ভাইয়া, এইটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এই অংশটা কি থিটা হবে। আচ্ছা ভাই এমনি তুমি খেয়াল করছো এটা থিটা হবে। তাহলে দেখো তলের উপর প্রতিক্রিয়া বল এমজি যদি এটা, তাহলে এটা কি এমজি কস থিটা না। সো ওজনের যে উপাংশটা এর বরাবর কাজ করে, আর যদি এটা হয় বস্তুটাকে উপরে যাচ্ছে, মানে বস্তুটা এই বরাবর নামতেছে, এটা উপরে যাচ্ছে না, এবার তলের ভিতরে ঢুকতেছে না, সো আমরা এটা বলতে পারি না আর সমান এমজি কস থিটা। তার মানে আমাদের প্রতিক্রিয়া বলটা কত, এমজি কস থিটার সমান, আর সমান হচ্ছে এমজি কস থিটা। কেন্দ্র বিমুখী বলের বেলায় কোন বলটা ক্রিয়াশীল। আচ্ছা এটা আসলে তোমার কেন্দ্র বিমুখী বলের বেলায় কোন বল ক্রিয়াশীল, এখানে প্রশ্নটা হয়তো ভুল আছে বুঝছো, কেন্দ্র বিমুখী বল হবে না, এখানে আলাদা একটা ছিল বোর্ডে প্রশ্নে, তাহলে তোমার হচ্ছে আণবিক গঠন রাসায়নিক বিক্রিয়া এরকম একটা কথা ছিল। কারণ কেন্দ্র বিমুখী বল তোমার শুধুমাত্র মহাকর্ষের বেলায় খাটতেছে এমন না, এটা ধরো জি বাদে আমি যদি এখন রাসায়নিক চিন্তা করি যে তড়িৎচুম্বকীয় বল, তোমরা দেখছো না যে ওখানেও যদি একটা চার্জ আরেকটা চার্জকে কেন্দ্র করে ঘুরে, ওখানে একটা কেন্দ্রমুখী বিমুখী বল থাকে। আমরা যেমন পরমাণুতে করে আসছি হাজারিন আকসারের বইতে ওগুলা জিনিসগুলো। সো এখানে প্রশ্নটা একটু ভুল আছে। নিউটনের গতি তৃতীয় সূত্রের উদাহরণের ক্ষেত্রে ঘোড়া গাড়ি টানা, বন্দুকের গুলি ছোড়া, রকেট গতিতে মহাকাশ যান, হ্যাঁ সবগুলাই ঠিক আছে, তো তিনটেই হবে। 0.1 কেজি ভর একটা পাথরখণ্ডকে 0.5 মিটার লম্বা সুতা এক প্রান্তে বেঁধে প্রতি মিনিটে যদি আমি 90 বার ঘোরাই সুতার টান কত হবে। টি সমান কি হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 0.1 কেজি, ওমেগা এর ভ্যালু কত 2 পাই ইনটু 90 ডিভাইড বাই 60, এটার উপর স্কয়ার হবে ইনটু আর, আর এর ভ্যালু 0.5 মিটার, তাহলে এটা কত আসে 4.44 নিউটন, তাই না। শীতে একটা মসৃণ আনত তল বেগ হয়ে পড়া বস্তুর ত্বরণ কত। দেখো ঝামেলা হচ্ছে তোমার থিটা এখন আসমানে চলে গেছে, ঠিক আছে, এইখানে আমাকে নিচে নামাইতে হবে, তাহলে এটা আমরা কি লিখব 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা জানি যখন আনত তল বেগ নামে তখন কত হয়, জি সাইন থিটা হয়, তাহলে এখন কি হবে জি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে জি কস থিটা। একটা ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টা কাটার কৌণিক বেগের অনুপাত, এটা করি। দেখো তুমি চিন্তা করো সেকেন্ডের কাটার জন্য এটা কত সময় পরে ঘুরে আসে। তোমার গতিবিদ্যা চ্যাপ্টার যা করছে আমি দেখছো যে আমি তখনই ভালোভাবে বুঝাইছিলাম, তাও একবার বলি। ধরো সেকেন্ডের কাটা 12তে আছে, এটা ঠিক 60 সেকেন্ড পরেই আবার 12 দিকে চলে আসবে, তাহলে এটার জন্য কত 2 পাই, তাহলে একবার ঘুরে আসে কত সময় পরে 2 পাই ইনটু 1, যদি একবার ঘুরতেছে বাই কত 60, এটা সেকেন্ডের জন্য। এরপর মিনিটের জন্য কত, ধরো এই যে মিনিটের কাটাটা এটা হচ্ছে মিনিট, এটা ধরো 12 দাগে কত সময় পরে ফিরে আসবে, এখন বাজতেছে দুপুর 1টা,
বা ধরো রাত 12টা বাজে, তাহলে ঠিক রাত 12টার সময়টা কি আছে, মিনিটের কাঁটাটাও 12টার দিকে আছে। আবার যখন রাত 1টা বাজবে তখন আবার মিনিটের কাঁটাটা 12টার দিকে আসবে, তাই না? 1 ঘন্টা পর। তাহলে 2 পাই বাই কি 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। ইস্টু কি? আর এই যে আমাদের ইয়া আছে ঘন্টার কাঁটা, ধরো তাহলে এটা কি 1 আওয়ার, 1 ঘন্টা পর ফিরে আসতেছে। ঘন্টা কাঁটা ধরো এখন 12টায় আছে, ধরলাম এখন আছে 12টায়, তাহলে এখন যদি রাত 12টা হয় ঠিক পরের দিন দুপুর 12টা এটা চলে আসবে, তার মানে কি আমার 12 ঘন্টা, তার মানে এটা কত 12 আওয়ার, বুঝছো? তাহলে ঘন্টার কাঁটাটা 12 আওয়ার পরে আসতেছে, তাহলে 12 × 3600 হবে এখানে 2 পাই। সো আমরা কি করতে পারি, এখানে সবগুলাকে 12 × 3600 দিয়ে গুণ দিতে পারি। সো আলটিমেটলি এখানে কি থাকবে, এখানে থাকতেছিল 12 × 60, ওই জন্য দেখো এটা আসে কত 720। এরপর এটাকে যদি 12 × 3600 দিয়ে গুণ দাও তাহলে এখানে কত থাকে, 12 থাকে শুধু, তাহলে 720:12:1। আমরা কি করলাম, এটার যে হরটা আছে, এটা যে সবথেকে বড় হর, ওইটা দিয়ে আমরা বাকিগুলোকে গুণ দিলাম। সো তাহলে আমরা এই অনুপাতটা পাই, 720 × 12:12:1। আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার। এরপর দেখো ভাইয়া, গোলাকার চাকতি পৃষ্ঠে অবিলম্ব ভাবে, তাহলে পৃষ্ঠের অবিলম্ব ভাবে গমনকারী স্পর্শক, বুঝছো? তাহলে কার স্পর্শক, পৃষ্ঠের স্পর্শক অবিলম্ব ভাবে গেছে, এই যে এই ধরো চাকতি স্পর্শকটা হলো এটা। আমরা কি বলতে পারি, চাকতির জন্য অবিলম্ব ভাবের জন্য হাফ mr², আবার এটার জন্য কি বাড়তি mr²। তো কত আসে, আমরা যেটাকে mk² ধরি চক্রগতি ব্যাসার্ধের জন্য 3/2 mr² আসে। mk² সমান 3/2 mr², তাহলে k সমান কি √3/2 × r, এর সমান এটা আসে √3/2 × r। এরপর দেখি আমরা পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য জাতীয় স্থিতিশীল কৌণিক বেগ কত। পৃথিবীর যে কৌণিক বেগ, এটাই তো সবগুলা বস্তু, তাই না? পৃথিবী আমাদের সবার কৌণিক বেগটা সেম। পৃথিবীর নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় ঘুরে আসে, তাহলে 2π × 1 / 24 ঘন্টা, 24 × 3600। তাহলে এটা দেখো কত আসে, 7.27 × 10⁻⁵, 7.27 10⁻⁵। এরপর দেখো বস্তু আণবিক গঠন রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল, এটা হচ্ছে তড়িৎচুম্বক বল। একটা বস্তু দেওয়া আছে, বস্তু ত্বরণ কত, এগুলা তো আমাদের পড়ার দরকার নেই, F = m এর ম্যাথ। প্রযুক্ত বল অপসারিত হলে গতিশীল বস্তুর পরিণতি কি হবে, বল যদি অপসারিত হয় সমবেগে চলতে থাকে, তারপর 1 রেভলিউশন পার সেকেন্ড, এটা মানে কি একবার ঘুরতেছে, একবার ঘুরলে কত হয় 2π রেডিয়ান পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে 2π রেডিয়ান ঘুরতেছে। 5 কেজি ভর একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড সমগতিতে 5 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে চিত্র অনুযায়ী ঘুরতেছে, তাহলে দিক কোন দিকে হবে। দেখো বস্তু আছে কোন জায়গায় এটাকে বুঝতে হবে, ঠিক আছে? বস্তু আছে হলে এই যে স্পর্শক যেখানে বেগ বোঝাচ্ছে, তার মানে বস্তু দক্ষিণে আছে, দক্ষিণের এই দিকে, তাহলে কেন্দ্র কি অপোজিট দিকে না, বুঝছো? কেন্দ্র তাহলে উত্তর দিকে, তাহলে বেগ কোন দিকে হবে, কেন্দ্রমুখী বল। আচ্ছা সরি, তাহলে এটা হচ্ছে উত্তর দিকে। এসি বাতাসে আসলে একটু সর্দি লাগতেছে। আচ্ছা দেখো, এখন 7 কেজি হয় একটা বস্তু স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো, সংঘর্ষের পর একই দিকে দিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে, কে, ওই বস্তুটা। এখন বলছি স্থির বস্তুর ভর কত, আমরা ধরলাম এই বস্তুটা হলো m1, তাহলে এটা আদিবেগ যদি হয় v1 মানে শেষ বেগ v1, আমরা কি জানি v1 সমান m1 - m2 / m1 + m2 ইনটু, এখানে কি হয় u1 হয় প্লাস 2m2, u2 এর ভ্যালু তো 0 তাই না, m1 + m2। তাহলে এখন তুমি দেখো ভ্যালুগুলো বসাও, u2 এর ভ্যালু যেহেতু 0, সো এটা পুরো রাশিটা 0, আমরা বাকিগুলো বসাই। বলছে 1/4 u1 হবে যদি একই দিকে, এর সমান কি m এর ভ্যালু হচ্ছে 7 m2 7 + m2 ইনটু u1, তাহলে m1 কাটাকাটি যায়, এই জিনিসটা তুমি ক্যালকুলেটরে বসাও, 1/4
আলফা ক্যালক দিয়ে 7 মাইনাস m2 ডিভাইড বাই 7 প্লাস m2, সেটা কত আসবে 4.2 কেজি। তাহলে আমার উত্তর হচ্ছে 4.2 কেজি। ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে দেখো তার মানে আর এফ, আমরা কি জানি টাও এর বেলা কি হয় আর এফ সাইন থিটা। তো সেটা যদি 0 বা 100 হয় তাহলে কি হয়, আমার সর্বনিম্ন হয়, তাই না? এটা পুরো ভ্যালু মানটা 0 হবে, যেহেতু সাইন 0 বা 180 মান 0, তখনও 0 হয়ে যাচ্ছে। থিটা যদি 0 বা 180 হয় তখন সর্বোচ্চ হবে, আর থিটা যদি 90 হয় তাহলে আর এফ হবে, সাইন 90 ভ্যালু তো 1, তাহলে তখন টাও সমান হবে আর এফ। সো এখান থেকে আমরা বুঝলাম আমাদের সঠিক উত্তর 2 আর 3। বলের ভ্রামক যদি টাও হয় তাহলে কি কোনটা সঠিক? এখানে আসলে চিত্রটা দেওয়া নাই, দেখো এখানে আসলে বোঝাই জিনিসটা কি। চিত্রটা হচ্ছে এমন, আমাদের বইগুলোতে যেটা থাকে, ধরো এইখান থেকে আমার থিটাটা হিসাব করতেছে, ঠিক আছে? থিটা এটা হলো আমাদের কেন্দ্র, ঘূর্ণন কেন্দ্র। এটা যদি হয় ঘূর্ণন কেন্দ্র, সো এখান থেকে ডিসটেন্স হচ্ছে আর, আর এই কেন্দ্র থেকে এই যে বল, বল হচ্ছে এফ, বুঝছো? বল হলো এফ বল। এফ বলে যে লম্ব দূরত্ব সেটা যদি হয় ডি, তাহলে আমরা এটাকে টাওকে দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে ডি ইন্টু এফ ভ্যালুর কথা চিন্তা করলে, আর যদি আমরা ভেক্টর হিসেবে চিন্তা করি তখন দেখা যায় আর ভেক্টর ক্রস এফ ভেক্টর বা আর এফ সাইন থিটা। তারপরে আমরা যেটা শিখলাম যে তোমার ডি মানে হইতেছে আর সাইন থিটা, দেখছো এই যে এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে ডি কি আমাদের আর সাইন থিটা না? এটাই হচ্ছে কথা, যে ডি সমান আর সাইন থিটা। এই কারণে এখানে টাও সমান ডিএফ এটাও সঠিক, আবার টাও সমান আর এফ সাইন থিটা দুইটাই সঠিক। আসলে এই প্রশ্নটা হচ্ছে আমাদের বুঝে দেখাইতে হবে। আসলে মেইন যে প্রশ্নটা ছিল ওখানে এগুলোর উপর ভেক্টর সাইন দেওয়া ছিল, তো ভেক্টর দেওয়া থাকলে তো এইটা অপশন হচ্ছে না, তাহলে তোমার সঠিক উত্তর হবে ডিআরএফ। এই জন্য তোমাদের এটা শিখাই দিলাম যে নর্মালি আমরা আর এফ সাইন থিটাই দেখাবো, কিন্তু যদি আমরা দেখি যে এইটা ভুল হচ্ছে, যে এই দুটোর উপরই ভেক্টর দেওয়া আছে, তাহলে তো আমার ডিআরএফই দেখাইতে হবে। ডি হচ্ছে লম্ব দূরত্ব, ঘূর্ণন কেন্দ্র থেকে ওই বলের লম্ব দূরত্ব। আচ্ছা, এখন দেখো ডিএক্স অংশের ভর কত। দেখো এখন পুরো দণ্ডের ভর কত এম, তাহলে এল দৈর্ঘ্যের ভর যদি এম, তাহলে এক দৈর্ঘ্যের ভর কত এম বাই এল, তাহলে ডিএক্স এর জন্য কত এম বাই এল ইন্টু ডিএক্স। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, এবি ঘূর্ণনকের সাপেক্ষে দণ্ডটার জড়তার ভ্রামকের সমাকলিত রূপ। তাহলে আমরা আগে চিন্তা করি যে ডিএক্স অংশ পড়লাম না আমরা, ডিএক্স অংশের জন্য ভর কত ছিল এম বাই এল তারপর ডিএক্স, তাই না? এখন এইটা কি তোমার ছোট একটা ভর ডিএম পরিমাণ, ডিএম সমান হচ্ছে এম বাই এল ডিএক্স। আচ্ছা, আমরা যদি জড়তার ভ্রামকের জন্য কি হয় ভাইয়া ডিএম ইন্টু এক্স স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন যদি করি সেটা কি হবে ইন্টিগ্রেশন অফ ডিএম এক্স স্কোয়ার। এখন এটা লিমিট লাগবে না, আমার এখানে দেখো অক্ষটা কোথায় আছে, অক্ষ কিন্তু একদম মিডল পয়েন্টে, তুমি দেখছো মিডল পয়েন্টে। সো আমি এটাকে যদি ধরি এল বাই টু, তাহলে এটা প্লাস এল বাই টু হলে এই পাশেরটা কি হবে মাইনাস এল বাই টু হবে, তাহলে আমার ইন্টিগ্রেশনের লিমিট কি হবে এল বাই টু থেকে মাইনাস এল বাই টু। সো তুমি মানগুলো বসাও, এল বাই টু মাইনাস এল বাই টু, ডিএম মানে কি এম বাই এল এক্স স্কোয়ার ডিএক্স। তো আমাদের এটা আসে, এখন এম বাই এল কে তুমি সামনে নিয়ে আসো, তাহলে ইন্টিগ্রেশন কি এল বাই টু থেকে মাইনাস এল বাই টু এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটা হচ্ছে বি নাম্বার। তারপর ধরো এম ভরের ও এল দৈর্ঘ্যের সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে অবিলম্বভাবে গমনকে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। তাহলে দণ্ডের মধ্যবিন্দু এই যে কি আমাদের এটাই যেটা আমরা করলাম এম এল স্কোয়ার বাই 12 হবে। একটা বৈদ্যুতিক পাখার ভর যদি হয় 10 কেজি, অক্ষ সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ দেওয়া আছে, চক্রগতি ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা এম কে স্কয়ার করতেছি, তাহলে 10 ইনটু 10 স্কয়ার এটা হলো আই হয়ে গেল, তার সাথে যদি আমরা 3 গুণ দিই তাহলে হয়ে গেল টর্ক 3 × 30 আর 4 3 × 4 120, তাহলে 120 নিউটন মিটার হলো টর্কের মান। গোলাকার চাকতি বা পাতের পৃষ্ঠতলে অবিলম্ব হয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কোনটা। তাহলে চাকতির অবিলম্ব তাহলে কি ভাই হাফ এম আর স্কয়ার, তাই না? এম আর স্কয়ার বাই 2, যদি ব্যাস বলতো এম আর স্কয়ার বাই 4 হইতো। স্থির জড়তার উদাহরণ কোনটা? দেখো স্থির জড়তার উদাহরণ মানে হচ্ছে স্থির হইতে চায়, এখানে ঘোড়া গাড়িটা না, ঘোড়া তো চলতেই আছে, বড় নৌকা গুণটা নৌকাও চলতেছে, বন্দুক থেকে গুলি ছোড়া এটাও চলন্ত, তাই না? স্থির থাকতে চায় কোনটা? এই যে ধূলিময় পোশাকে আঘাত করা, ধরো আমার এখানে ধুলায় ভর্তি, আমি যখন হঠাৎ করে এটাকে ঝাড়া দিব তখন কি হবে
আমার সুতাগুলো চলতেছে পোশাকের সুতা, কিন্তু ধুলার কণা স্থির থাকার ট্রাই করবে, তখন কি হবে, কণাগুলা ওই সুতা থেকে আলাদা হয়ে যাবে, বুঝছো? তাহলে স্থির জড়তার উদাহরণ হচ্ছে ধূলিময় পোশাকে আঘাত করা। তারপর রাস্তার বাঁকে ঢাল দিলে কি হয়, যানবাহন চলাচল ইতর নিরাপদ হয়, হ্যাঁ কেন্দ্রমুখী বল পাওয়া যায়। আর সাইকেল আরোহী কি হয়, বক্রতার কেন্দ্রের দিকে হেলে থাকে। তাহলে ধরো ও কি করতেছে, বক্রতার কেন্দ্র দিকে হেলে যাচ্ছে সাইকেল আরোহী। তাহলে সঠিক উত্তর আমাদের তিনটাই। এরপর ব্যাংকিং কোণ প্রয়োগ করা হয় কোনটার সাপেক্ষে? আমরা জানি ব্যাংকিং কোণটা উলম্ব থেকে আমরা কতটুকু হেলতেছি, থিটা অ্যাঙ্গেল যদি হেলি সেটাতে আমরা হিসাব করি, তাই না? তাহলে ব্যাংকিং কোণটা আমরা কার সাপেক্ষে মাপতেছি? তাহলে দেখো আমরা ব্যাংকিং কোণ মাপি হচ্ছে উলম্ব দিকের সাপেক্ষে, যে উলম্বের সাথে কতটুকু হেলা হচ্ছে, সাইকেলটা চালানোর সময় কতটুকু হেলে, এটা হচ্ছে ব্যাংকিং কোণ। এরপর আসি সাঁতার কাটার ভিত্তি কি? সাঁতার কাটার ভিত্তি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আমি এইভাবে পানিকে ধাক্কা দিও, পানি আমাকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাবে, সো নিউটনের তৃতীয় সূত্র। তারপর দেখো বলের ঘাতের একক ও নিম্নে কোন রাশি একক কি? বলের ঘাত, বলের ঘাত কি যেন ভরবেগের পরিবর্তন, তখন বলের ঘাতের একক আর ভরবেগের এককটা সেম হবে। একটা বুলেট ঘর্ষণহীন সমতল অবস্থিত বলকে আঘাত করে এর ভিতর রয়ে গেল, কি হলো, রয়েই গেল, তাই না? ভিতরে রয়ে গেল, তাহলে সেটা হচ্ছে ভরবেগ সংরক্ষিত আছে। আর যদি একসাথে থাকে যায় ভিতরে, তাহলে কি আমার গতিশক্তি সংরক্ষিত থাকে না? গতিশক্তি সংরক্ষিত থাকবে না, তাহলে শুধুমাত্র ভরবেগটা সংরক্ষিত থাকবে। মাথায় রাখবা, গতিশক্তি যদি সংরক্ষিত না থাকে আপেক্ষিক বেগও সংরক্ষিত থাকবে না, এটা খেয়াল রাখলেই হবে। তাহলে 1 নাম্বার শুধু সঠিক। তারপর কি বলছে, প্রথম 4 সেকেন্ডের জন্য লেখচিত্র কোনটা সঠিক? প্রথম 4 সেকেন্ডে কি গেছে, বল গেছে, ঠিক আছে? যতক্ষণ বল কাজ করবে ততক্ষণ বস্তুর উপরে একটা সমত্বরণ কাজ করবে, কত, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ। তাহলে ভাই সমত্বরণের সংজ্ঞা এটা, তাই না? এরকম। তাহলে ভি এর কি এটা হবে না, ভি এর গ্রাফটা হবে এমন, ঠিক আছে? 0 থেকে কি হবে, সমহারে চেঞ্জ হবে, এটা হলো ভি এরটা। আর ত্বরণেরটা এরকম সোজা সরলরেখা হবে। বলের ভ্রামকের সমীকরণ কোনটা? টর্ক বা বলের ভ্রামক আমরা জানি টাও সমান আই আলফা, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আবার টাও সমান কি হয় আমাদের, টাও সমান এল ডিএল ডিটি, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর হবে তিনটাই, আমরা জানি তিনটেই হবে। আর এখানে দেখো জিনিসটা খেয়াল করো, আলফার দিক যেদিকে টাও এর দিকে একই দিকে, আর এগুলো হচ্ছে ক্রস গুণফলের উপর ডিপেন্ড করে। গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? মিউ আর জি হচ্ছে কি আমাদের ঘর্ষণ বল টাইপ, তাই না? এখান থেকে আমরা পড়ছি, তো আমাদের কি আসে যে ভি কি হবে, লেস দ্যান অর ইকুয়াল টু মিউ আর জি। এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে তো গাড়ি সিটকে পড়ে যাবে, তাহলে বাঁক নেওয়ার শর্ত হচ্ছে এইটা, তার থেকে কম হইতে হবে বা সমান। কেন্দ্রমুখী বলের সঠিক রাশিমালা কি? কেন্দ্রমুখী বল হচ্ছে এম ওমেগা স্কয়ার আর বা এম ভি স্কয়ার, আসলে দুইটাই সঠিক হয় এখানে। সো এখানে মনে হয় বোর্ডে একটু টাইপিং মিস্টেক ছিল, তাহলে আমাদের উত্তর হবে এম ওমেগা স্কয়ার অথবা এম ভি স্কয়ার বাই আর। তারপর এটা আমরা এই সেম টাইপ করে আসছি, তোমরা শুধুমাত্র প্র্যাকটিস করবা, এটা আমরা করতেছি না। এরপর দেখো চিত্রে এফ বলের প্রভাবে যখন ব্লকটাকে আনত ঘর্ষণ মুক্ত তলে উপরের দিকে নেওয়া হচ্ছে, নিচে দিকে একটা বল কাজ করে না ভাইয়া, কত, এম জি সাইন থিটা, এটা আমরা জানি আনত তল বরাবর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা হবে এম জি সাইন থিটা। তাহলে আমরা এফ বলটা কোন বলের বিরুদ্ধে কাজ করছি, এফ দিয়ে এম জি সাইন থিটা বলের বিরুদ্ধে। কোনো বস্তুর উপর যখন বল শূন্য হয় কি স্থির থাকে, বেগ স্থির থাকে, গতিশক্তি স্থির থাকে, আর ত্বরণ তো ধর থাকে না, তাহলে মানে ত্বরণ 0তে স্থির থাকে, এটাও তুমি চিন্তা করতে পারো, ত্বরণ থাকে না। 1 2 3 তিনটা সমমানের বল একটা বিন্দুতে যদি ক্রিয়া করে সাম্যাবস্থা করে, তোমার লামের উপপাদ্য পড়ছো না স্থিতিবিদ্যার মধ্যে, যে তিনটা সমমানের বল যদি কাজ করে তখন কি হবে, প্রতিটার মধ্যে অ্যাঙ্গেলটা হবে তখন 120 ডিগ্রি করে, তাহলেই সাম্যাবস্থায় থাকবে, তার মানে সবার অ্যাঙ্গেলটা কি হবে 120 ডিগ্রি করে। এরপর দেখো 2400 জুল গতিশক্তি সম্পূর্ণ একটা চাকা, আচ্ছা বিনষ্ট বলছে এখানে, সম্পূর্ণ হবে চাকা প্রতি মিনিটে 602 বার ঘোরে, তাহলে এই চাকার জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক যদি আমরা বের করতে চাই তাহলে দেখো আমাদের কি হবে, হাফ আই ওমেগা স্কয়ার, এটা সমান হবে 2400, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বের করব, আই এর ভ্যালু, তাহলে ওমেগাটা দেখো, তাহলে আই সমান কি 2 × 2400 যেটা ওমেগা স্কয়ার, ওমেগা কত, প্রতি মিনিটে 602 বার, তাহলে 2 পাই × 602, মিনিটের জন্য কত হয় 60 সেকেন্ড, তাহলে এটার উপর স্কয়ার হবে। তাহলে আমরা ক্যালকুলেটর বের করি, সেটা আসে হচ্ছে 1.21 কেজি মিটার স্কয়ার।
1.1 কেজি মিটার স্কোয়ার। দুটো সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ যদি ঘটে তখন কি হয়? সমান ভরের বস্তু, তখন এদের মধ্যে সংঘর্ষের পূর্বে আর পরের মোট ভরবেগ সংরক্ষিত থাকে। হ্যাঁ, যেহেতু বলছে স্থিতিস্থাপক, তার মানে গতিশক্তিও সংরক্ষিত থাকবে। আর কি হয়? সংঘর্ষের পর আমরা জানি এদের বেগটা বিনিময় হয়। এদের বেগ কি হবে? বেগ বিনিময় হবে। তাহলে এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়। এটা আমরা খেলার হয় বেশি বেটার। তুমি কি ওখানে এমসিকিউতে করে দেখতে যাও যে আসলে বেগ বিনিময় করবে কিনা? এটা থেকে মাথায় ঢুকে নাও। সমান ভরের বস্তুর মধ্যে যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে, ভরবেগ সংরক্ষিত থাকবে, কি হবে? এখানে বেগটা বিনিময় হবে। তারপর সংঘর্ষের ফলে ধরো বস্তুটা যদি মিলিত হয়ে যায়, তখন মিলিত বেগ কত হবে? যেকোনো একটাই পজিটিভ ধরলাম এই দুইটা পজিটিভ, তাহলে কি 10 × 150 এখানকার ভরবেগ, তাহলে 150, আর এটা ভরবেগ কত? -100। সো আলটিমেটলি কি হয়? 50। আর মিলিত হয়ে গেল 50 হবে, তাই না? তাহলে মিলিত ভর কত? 30 কেজি। তাহলে 30 × v সমান হবে 50। তাহলে v সমান কি? 5/3 মিটার পার সেকেন্ড। v এর দিক, v পজিটিভ আসছে মানে বুঝছো এটা কোন দিকে চলতেছে? এই দিকে, এই বস্তুর দিকে। তারপর বলগুলোর মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী? আমরা জানি সবল নিউক্লিয় বল সবথেকে শক্তিশালী। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় ঘাত বল। ধরো আমি একটা ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে খুবই জোরে একটা কর্ককে আঘাত করতেছি, এরকম মানে হঠাৎ করে যেটা হবে সেটাকে বলি ঘাত বল। গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? তাহলে দেখো ঘর্ষণ বল আছে, আবার কার্যকরী বল আছে। কার্যকরী বলের জন্য কি 1500 × 5, তাহলে আসে 7500। ঘর্ষণের জন্য 400, তাহলে কত? 7900, তাহলে কত আসে? 7.9 কিলো নিউটন। তাহলে 7.9 কিলো নিউটন। এরপর কি বলছে দেখো, 6 নিউটন ওজনের একটা বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্ত অনুযায়ী টানা হচ্ছে। বস্তুটার আপাত ওজন কত? এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখো বস্তুটা যখন টানতেছি, বস্তু কিন্তু উপরে চলে যায় নাই, ঠিক আছে? বস্তু এই বরাবর আগাচ্ছে। তার মানে উপর দিকে যে বল আছে একটা অবিলম্ব প্রতিক্রিয়া আর, এটা হলো বস্তুর আপাত ওজন, ঠিক আছে? এখানে মেইন ওজন হচ্ছে এখানে mg নিচে। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলছিলাম যে আমরা যে ওজনটা ফিল করি সেটা হচ্ছে r, বা এই বস্তুর জন্য আপাত ওজন বা বস্তু নিজে যেটা ফিল করতেছে সেটা কি? অবিলম্ব প্রতিক্রিয়া। এখন আমাদের দেখো উপরে দুইটা বল আছে, একটা r আছে, আবার এই যে 6 cos 60 ডিগ্রি এটা উপরের দিকে আছে। তার মানে আমরা যদি দেখি কি বলতে পারি আমরা এটাকে, যে r + 6 cos 60 ডিগ্রি এটা কত হবে? সমান 6 নিউটন, যেহেতু mg সমান 6 নিউটন বলা আছে। তাহলে আপাত ওজন r সমান কি হবে? 6 - 6 cos 30, মানে cos 60 ভ্যালু কত? হাফ, তাহলে এটা 3 হবে। 6 - 3 সমান কি? 3 নিউটন। তাহলে আপাত ওজন কত? 3 নিউটন। আমি আর জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে তুমি লিফটে থাকো বা যেখানেই থাকো, দাঁড়ায় থাকো বা দৌড়া, মানে ধরো আমি একদম ভাসমান আছি, লাফ দিচ্ছি, তুমি সবসময় ফিল করবা হচ্ছে তোমার আপাত ওজন হিসেবে কাজ করবে আর, বা অবিলম্ব প্রতিক্রিয়া। যেমন যখন আমরা ধরো ছাদ থেকে লাফ দিচ্ছি, তখন আমরা হাওয়ার মধ্যে আছি, তাই না? হাওয়ার মধ্যে থাকার সময় বা যখন বাতাসে ভেসে আসি, তখন কিন্তু আমার পায়ের তলে মাটি নাই, তাহলে তখন কোনো অবিলম্ব প্রতিক্রিয়া নাই। এই জন্য তখন যদি আমরা জিজ্ঞাসা করে যে আমি যখন শূন্যে ভেসে আসি বা আমি যখন লাফ দিচ্ছি, লাফ দেওয়ার ঠিক পরে তখন আমার আপাত ওজন কত? তখন কিন্তু 0, কারণ আমার আর এর ভ্যালু 0। ঠিক এইরকম এই বস্তুর জন্য আপাত ওজন কত? সেটা হচ্ছে আর এর ভ্যালু, আর বা অবিলম্ব প্রতিক্রিয়া ভ্যালু, সেটা হচ্ছে এখানে 3। আর এখানে কেন ভাইয়া এই দুইটা সমান এটা লিখলাম? দেখো বস্তুটা কিন্তু উপরেও যাচ্ছে না, নিচেও আসতেছে না, অনুভূমিকভাবে যাচ্ছে। এর মানে উপরের দিকে যে দুইটা বল আছে আর এবং এই 6 cos 60 ডিগ্রি, আর নিচের দিকে যে mg আছে, এরা কি হবে? সমান হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝছো। এরপর একটা নির্দিষ্ট ভরে কোনো চাকতির ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? আমরা জানি জড়তার ভ্রামকটা কি হয় নরমালি, চাকতির জন্য হাফ mr²। তুমি যে এটাকে আবার অর্ধেক করো, তাহলে কি হয়? r/2 করো, তাহলে কি হয় বলো তো? সামনে হাফ চলে আসে না, সরি 1/4 চলে আসে, তাহলে সেটা কি হবে? 1/4 হবে জড়তার ভ্রামক। আগে ধরো এই যে ভ্যালুটা ছিল, এটা সামনে 1/4 চলে আসবে, তাহলে সেটা হবে 1/4। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, একটা বি বস্তু বের করা লাগবে। তাহলে এখানে এ বস্তু আছে, বি বস্তু আছে, দুইটা কিন্তু বিপরীতমুখী। এখন আমরা যে কোনো একটা দিককে, এই দিককে ধরলাম কি পজিটিভ, বুঝছো? তাহলে সংঘর্ষের পূর্বে
এদের যে মোট ভরবেগ সংঘর্ষের পূর্বে সেটা কত ভাইয়া? এখানে হচ্ছে 5 4 এ বস্তুর জন্য, যেহেতু পজিটিভ ধরছি তাহলে এখানে হলো 5 × 4। বি বস্তুর জন্য কি হবে? জিনিসটা নেগেটিভ না, তাহলে -6 × 5, তাহলে কত আসে? -10। আচ্ছা, সংঘর্ষের পরে এখানে একটা জিনিস দেখো, এই যে এ বস্তুটা আগে যাচ্ছিল কি ওই দিকে, এখন কিন্তু বিপরীত দিকে। এখন এই বস্তুর ভরবেগ এখন কি হবে বলতো? বেগের দিকটা বিপরীত, তাহলে সেটা হবে -5 × 5। আবার বি বস্তুর দিকটা দেখো প্লাসের দিকে, তাই না? তাহলে বি এরটা হবে প্লাস। এখন ধরলাম এটা ভর যেহেতু 6 আর বেগটা ধরলাম x, তাহলে কি 6x। এটা কি হবে? সংঘর্ষের পূর্বে ভরবেগের সমান, তাহলে -10। সো আমরা যেটা দেখতেছি কি আসে, 6x সমান আমার -10 প্লাস 25, তাহলে 6x সমান কত আসে তোমার? 15। তার মানে x সমান আসে 15/6। 15/6 এর ভ্যালু কত? আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি, এটা আসে 5/2। 5/2 এর ভ্যালু হচ্ছে 2.5। সো এটা ভ্যালু হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। মানে দেখছো বি বস্তু এই দিকে কতটুকুতে যাচ্ছে? 2.5 মিটার পার সেকেন্ডে। আচ্ছা, এই ম্যাথ আমাদের ক্লিয়ার। এরপর আসি, এই যে সংঘর্ষের ক্ষেত্রে কি হয়? ভরবেগ সংরক্ষিত হবে, গতিশক্তি সংরক্ষিত হবে কিনা? দেখো গতিশক্তি সংরক্ষিত হবে কিনা এটা আমরা বের করে দেখি। তাহলে প্রথম অবস্থায় তোমার ½ mv², এটার জন্য ½ mv² করো, আর পরেরটার জন্য এটা করো ½ mv² প্লাস ½ mv²। তবে এটা না করলে তুমি আরেকভাবে করতে পারো, আমি তোমাদের একটু আইডিয়া দিই। তোমাদের কিন্তু বলছিলাম যে গতিশক্তি যেখানে সংরক্ষিত থাকে সেখানে কি থাকে? আপেক্ষিক বেগটাও সংরক্ষিত থাকে। এখন এই দুইটা যেহেতু বিপরীতমুখী, তাহলে আপেক্ষিক বেগ কত ভাইয়া? 9, তাই না? যোগ হবে। এখানেও বিপরীতমুখী, কিন্তু এখানে আপেক্ষিক বেগ কত? এটা 5 আর 2.5, তাহলে আগে ছিল 9, এখন হচ্ছে 7.5। ঠিক আছে, তাহলে আপেক্ষিক বেগ কি সংরক্ষিত আছে? না। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতেছি, যেহেতু আপেক্ষিক বেগটা সংরক্ষিত নাই, তাহলে সংঘর্ষটা হবে অস্থিতিস্থাপক এবং ভরবেগ সংরক্ষিত থাকবে। তো এইখানে তুমি গতিশক্তির যদি অত বড় ক্যালকুলেশন না যেতে চাও, মুখে মুখে করতে চাইলে এভাবেই করতে পারবা, যে আমরা দেখব সংঘর্ষের পূর্বে আপেক্ষিক বেগ একটা হচ্ছে 4 আর একটা 5, যেহেতু দুটো বিপরীত দিকে তাহলে সেটা কি যোগ করে দিচ্ছি 9, আর এখানেও বিপরীত দিকে একটা 5 আর একটা 2.5, তো আপেক্ষিক বেগ এখানে 7.5। আগে ছিল 9, এখন 7.5, যার কারণে সংঘর্ষটা অস্থিতিস্থাপক। এরপরে প্রশ্ন দেখি, কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগ আমরা জানি, আচ্ছা আমরা যদি এটা লিখি r ভেক্টর ক্রস p ভেক্টর, তার মানে ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণনের সমান। তাহলে আগে থাকবে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগ, তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। সিরিয়ালটা কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, আগে ব্যাসার্ধ তারপরে রৈখিক ভরবেগ, এটা মাথায় রাখতে হবে। এরপর দেখো কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কার সমান? প্রযুক্ত টর্কের সমান। যেমন রৈখিক ভরবেগ পরিবর্তনের হার বলের সমান, এটা হবে টর্কের সমান। আচ্ছা, এই ছিল আমাদের বোর্ডের প্রশ্ন। এই ভিডিওতে আমরা ধর একদম 17 সাল পর্যন্ত যত এমসিকিউ আছে সবগুলোই করে ফেলছি, এই কারণে দেখছো লাস্টের দিকে অনেকগুলো রিপিটেড এমসিকিউ হয়ে গেছে। তোমাদের এখন কাজ হচ্ছে বইটা একটু ভালো মতো পড়া, আর এখানে আসলে অনেক কনসেপ্ট, পারলে চেষ্টা করো যে বই যখন রিডিং দিবা যে জিনিসগুলো তোমার একটু পড়া মানে ধরো মুখস্থ করতে হয়, এগুলো একটু আইডেন্টিফাই করে রাখো যে নিউটনের বলবিদ্যার এই 2-3টা পেজ আমার পড়লে মোটামুটি আমার বই আর পড়া লাগবে না। তাহলে যেহেতু ফিজিক্সে আগে গ্যাপটা খুবই কম, ওই 2-3টা পেজ একটু ভালো মতো পড়বা, আইডেন্টিফাই করে রাখো, আর বোর্ডের সিকিউগুলোও দেখো কিভাবে আসছে, আর এমসিকিউ তো সব হয়ে গেল। তো সবাই ভালো থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা।